সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন জাতীয়তাবাদী প্রচার দলের আমাদের সাপ্তাহিক আয়োজন ভয়েস অফ ডেমোক্রেসি। আর আজকে ভয়েস অফ ডেমোক্রেসির বিষয় ধরা হয়েছে তৃণমূলের বিএনপি। আর এই বিষয়ে কথা বলার জন্য আজকে এই ভার্চুয়াল টক শোতে যুক্ত হয়েছেন আমাদের দুজন সম্মানিত অতিথি। আমরা একটু আপনাদের কাছে দুজন অতিথিকে একটু পরিচয় করে দিচ্ছি। আমাদের এই ভার্চুয়াল টক শোতে যুক্ত হয়েছেন জাতীয়তাবাদী দল বিএনপির সাবেক কিশোরগঞ্জ 2 আসনের এমপি প্রার্থী, একাদশ সংসদ নির্বাচনে একজন বিশিষ্ট অর্থনীতিবিদ, সুইডিশ সরকারের এবং জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সম্মানিত উপদেষ্টা জনাব শহীদুজ্জামান কাকন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? ভালো জি আছেন? আছি আলহামদুলিল্লাহ। আমি আরেকজন অতিথিকে আপনাদের সামনে পরিচয় করে দিচ্ছি। জাতীয়তাবাদী দল বিএনপির সম্মানিত ফ্লোরিডা বিএনপির আহ্বায়ক কমিটির সম্মানিত সদস্য এবং জাতীয়তাবাদী প্রচার দলের আন্তর্জাতিক উপকমিটির সম্মানিত সদস্য এবং দিনাজপুর 2 আসনের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সংসদ সদস্য পদপ্রার্থী জনাব মুজাহিরুল ইসলাম। আপনি শুনছেন? জি, ওয়ালাইকুম আসসালাম। তো দর্শক, দুজন অতিথি আজকে আমাদের এই তৃণমূল বিএনপির সব বিষয়ে আজকে কথা হবে। আমরা বিজ্ঞ দুজন অতিথি আছেন, একেবারেই তার তারুণ্যের প্রতীক। আগামী প্রজন্মের যাদের হাতে বাংলাদেশ যাবে সে সকল দুজন অতিথিকে নিয়ে আমরা আজকে কথা বলবো। দর্শক, আপনারা জানেন যে প্রতিদিনের যে আমাদের আয়োজন শনি এবং মঙ্গলবার রাত 9টায় আমাদের এই আয়োজনটি ভয়েস অফ ডেমোক্রেসি অনুষ্ঠিত হয়। বিভিন্ন বিষয়ে বিভিন্ন অতিথিরা আমাদের সাথে কথা বলেন। আজকে দুজন অতিথি উপস্থিত আছেন। দর্শক, পুরো অনুষ্ঠান জুড়ে আমি আপনাদের সাথে থাকবো লায়ন নুরুজ্জামান হীরা। দর্শক, আপনারা জানেন আজ 19শে জানুয়ারি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যে মানুষটির আজ 85তম জন্ম বার্ষিকী। আজকে জাতীয়তাবাদী প্রচার দলের এই ভয়েস অফ ডেমোক্রেসি থেকে, আজকের এই অনুষ্ঠান থেকে বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি সেই মানুষটিকে, যে মানুষটি বগুড়ার বাগমারি গ্রামে জন্মগ্রহণ করে স্বপ্ন দেখেছিলেন ডাক্তার হয়ে তিনি দেশ সেবা করবেন। সেই স্বপ্ন হয়তো পূরণ হয়নি। 1953 সালে তিনি সামরিক বাহিনীতে একাডেমিতে ভর্তি হন। তারপর শুরু হয় তার জীবনের পথচলা। 1970 সালে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট 8ম ব্যাটালিয়নের সেকেন্ড ইন কমান্ড হিসেবে তিনি চট্টগ্রামে দায়িত্ব পালন করেন। তারপর পরবর্তী ঘটনা 1971 সাল, যিনি আজও অমর হয়ে আছেন এই জাতির হৃদয়ের স্পন্দনে। সেই মানুষটি 1971 সালে 26শে মার্চে তার যে তেজদীপ্ত ঘোষণা, যার মাধ্যমে জাতি পেয়েছিল পথের নিদর্শন, সেই মানুষটি আজ 25তম জন্ম দিনে আজকে বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি, রুহের মাগফিরাত কামনা করছি। দর্শক, আপনারা দেখতে থাকুন আমাদের এই অনুষ্ঠানটি। আমরা একটু যাচ্ছি আমাদের সম্মানিত অতিথি জনাব শহীদুজ্জামান কাকন, আপনার কাছে যাচ্ছি। আজকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 85তম জন্মবার্ষিকী। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সম্পর্কে আজকের তরুণ প্রজন্ম, আজকে এত স্বাধীনতার মৃত্যুর প্রায় 40 বছর পরও এদেশের সবচেয়ে জনপ্রিয় দল বিএনপি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রতিষ্ঠিত। এদেশের যুব সমাজের হৃদয় আজও সেই নামটি আজ স্বর্ণাক্ষরে লেখা আছে। অথচ কিছু নতুন প্রজন্ম কিন্তু আজকে সঠিক ইতিহাস থেকে অনেক দূরে আছে। বাংলাদেশের জিয়াউর রহমানের যে উন্নয়ন, জিয়াউর রহমানের ভূমিকা এবং তরুণ প্রজন্মের জন্য শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সম্পর্কে আজকে দর্শকদের উদ্দেশ্যে আপনার একটু মতামত জানতে চাচ্ছি, আপনার ধারণা একটু জানতে চাচ্ছি। জনাব শহীদুজ্জামান কাকন। বিসমিল্লাহির রহমানির রহিম। মহান আল্লাহ তাআলার কাছে প্রথমে শুকরিয়া জ্ঞাপন করছি। সারা পৃথিবীকে স্থবির করে দেওয়ার পরে আল্লাহ পাক আমাদেরকে সুস্থ রেখেছেন এবং সুযোগ করে দিয়েছেন প্রচার দলের সঞ্চালনায় ভার্চুয়াল টক শো ভয়েস অফ ডেমোক্রেসিতে আলোচনায়। এই আলোচনার শুরুতে বিজ্ঞ সঞ্চালক, রাজনৈতিক বিশ্লেষক এবং সাংবাদিক নুরুজ্জামান হীরাকে অভিনন্দন এমন একটি সুন্দর প্ল্যাটফর্ম তৈরি করার জন্য, এবং প্রচার দলকে ধন্যবাদ জানাই আমাকে আজকের অতিথি হিসেবে আমন্ত্রিত করার জন্য, এবং আমি প্রচার দলে উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। আজকের আলোচনায় আরেকজন আমন্ত্রিত অতিথি আছেন, যিনি ফ্লোরিডা বিএনপি অন্যতম নেতা এবং দিনাজপুরের কৃতি সন্তান মুজাহিরুল ইসলাম ভাই, ওনাকে অভিনন্দন। এবং আজকের লাইভ সংলাপ যে যেখান থেকে দেখছেন বা শুনছেন, এবং বিশেষ করে আমার নির্বাচনী এলাকা কটিয়াদীর পাখুন্দের প্রাণপ্রিয় আপমন জনতা, যারা যে যেখান থেকে আজকের আলোচনা দেখছেন, এবং সকলের প্রতি সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি।
আমি প্রথমে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি মহান স্বাধীনতার ঘোষক, আধুনিক এবং স্বনির্ভর বাংলাদেশের মহান স্থপতি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে এবং উনার বিধি আত্মার মাগফিরাত কামনা করছি। এবং উনার যেমনটি সঞ্চালক সাহেব বলেছেন, আজকে ওনার 85তম জন্মবার্ষিকী, ওনার 85তম জন্মবার্ষিকী, ওনার প্রতি জানাই বিনম্র শ্রদ্ধাঞ্জলি। আসলে আমাদের ইতিহাসের যুগ সন্ধিক্ষণে এক ব্যতিক্রমধর্মী চরিত্র হলেন শহীদ জিয়া। বাংলাদেশের এই অমৃত তেজা বীর যোদ্ধা, রাষ্ট্রনায়ক শুধু এদেশের ইতিহাসে এক উজ্জ্বল জ্যোতিষ্কই নয়, আধিপত্যবাদ বিরোধী সংগ্রামের একজন কাণ্ডারিও ছিলেন তিনি। প্রেসিডেন্ট জিয়া রহমানের রাজনৈতিক ইতিহাসে উনি একক এবং অদ্বিতীয় স্থান দখল করে আছেন। স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে আধুনিক বাংলাদেশ গঠনে জিয়া রহমানের অবদান অনস্বীকার্য। 1970 সালে পাকিস্তান জাতীয় পরিষদ নির্বাচনের পর সেনা আমলাতন্ত্র সংখ্যাগরিষ্ঠ দলের হাতে ক্ষমতা হস্তান্তরের জন্য তাল বানানো শুরু করে দেয়। সামরিক আমলাতন্ত্রের সাথে তখনকার ষড়যন্ত্রে মিতালি গড়ে তোলেন তৎকালীন পিপিপি নেতা ভুট্টো। ক্ষমতার লড়াইয়ে সশস্ত্র মুক্তিযুদ্ধ হয় অনিবার্য। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান বীরোত্তম, জাতির অন্যতম শ্রেষ্ঠ সন্তান। জাতির এই এক গুরুতর ক্রান্তি লগ্নে 1971 সালে কালুরঘাট বেতার কেন্দ্র থেকে তার দেওয়া ভাষণের মধ্য দিয়ে জিয়া এদেশের জনমানুষের সামনে পরিচিতি লাভ করেন। পরে 1975 সালের 15 আগস্ট রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের মর্মান্তিক হত্যাকাণ্ডের পর পাল্টা অভ্যুত্থানের ফলে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে সৃষ্ট ক্রমবর্ধমান অনিশ্চিত পরিস্থিতিতে সিপাহী জনতার এক অভ্যুত্থানের মধ্য দিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান বাংলাদেশের রাজনীতির ভর কেন্দ্রে নিজেকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হন এবং 1981 সালে শাহাদতের বরণের মধ্য দিয়ে তার শাসনামলের অবসান ঘটে। বাংলাদেশের ইতিহাসে তার শাসনামল 1975 থেকে 1981 একটি উল্লেখযোগ্য অধ্যায়। রাষ্ট্রপতি হিসেবে জিয়া রহমান বহুবিধ সাফল্যের অধিকারী। স্বল্প সময়ের শাসনামলে নানা সংকটে বিধ্বস্ত বাংলাদেশকে উন্নতি ও সমৃদ্ধির এক বিশেষ মর্যাদাপূর্ণ অবস্থানে অধিষ্ঠিত করে জিয়া ইতিহাসে নিজের অক্ষয় স্থান নিশ্চিত করেন। বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, অর্থনীতির পুনর্জীবন, সময়োপযোগী গতিশীল পররাষ্ট্রনীতি গ্রহণের মাধ্যমে বিশ্ব রাজনীতিতে বাংলাদেশের স্বতন্ত্র অবস্থান এবং গতিপথ নির্ধারণ এবং আঞ্চলিক পর্যায়ে সহযোগিতার পথ নির্দেশ শহীদ জিয়ার অনন্য অবদান। আমি শুধু দুইটি উদাহরণ দিয়ে প্রমাণ করব জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। আজকের নতুন প্রজন্ম, আপনারা জানেন, ইতিহাস বিকৃত হচ্ছে, ইতিহাসকে নানাভাবে প্রভাবিত করা হচ্ছে। প্রথম উদাহরণটা হলো 1978 সালে 27 ডিসেম্বর জিয়া রহমান যখন ভারত সফর করেন, তখন ভারতের সফরকালে ভূসভায় ভারতের তৎকালীন প্রেসিডেন্ট সঞ্জীব রেড্ডি বলেছিলেন, your position is already issued in the annals of the history of your country as a brave freedom fighter who was the first to declare the independence of Bangladesh. এটা হলো অধ্যাপক শামসুল হকের বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্স পলিটিক্স, পেজ 96। এর থেকে আমি উদ্ধৃতি দিয়েছি। আমি আরেকটি উদাহরণ দেব। ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী 1971 সালে 6 নভেম্বর যুক্তরাষ্ট্রের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে ভাষণ দান করে মুক্তিযুদ্ধ প্রসঙ্গে যেটা বলেন, তিনি বলেন, the other country has pushed across the border people who did not vote for their government but voted for the regime they wanted. There is no other crime which these people have committed because they cry for independence arose after Sheikh Mujib was arrested and not before. He himself, so far I know, has not asked for the independence even now. এটা হলো বাংলাদেশ ডকুমেন্টস ইনফরমেশন মিনিস্ট্রি, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, ভলিউম 2, পেজ 275 থেকে আমি উদ্ধৃতি দিয়েছি। ইন্দিরা গান্ধীর এই বক্তব্য থেকে স্পষ্ট প্রমাণ হয় মরহুম শেখ মুজিব স্বাধীনতার ঘোষণা দেননি। জিয়া রহমানের মধ্যে অনেক বৈশিষ্ট্য এবং গুণের সমাবেশ ছিল, তা বলে শেষ করা যাবে না। তিনি একেবারে ছিলেন স্বাধীনতার ঘোষক, মুক্তিযুদ্ধের সংগঠক ও সেক্টর কমান্ডার,
বাংলাদেশি জাতীয়তাবাদের প্রবক্তা, বহুদলীয় গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা, আধুনিক বাংলাদেশের স্থপতি, ইসলামী উম্মার ঐক্য প্রতিষ্ঠার অগ্রগত, সার্কের সপ্তনষ্টা, তৃতীয় বিশ্বের অবিসংবাদী নেতা এবং আধিপত্যবাদ বিরোধী বলিষ্ঠ কণ্ঠস্বর এবং একজন সফল রাষ্ট্রনায়ক। আমি আর 2 মিনিটে আমি শহীদ জিয়ার কিছু অবদান আপনাদের নতুন প্রজন্মের কাছে তুলে দেওয়ার চেষ্টা করব। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সবচেয়ে বড় অবদান হলো, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সবচেয়ে বড় অবদান ছিল সারা দেশকে যাতে বন্যার বাহিরে নিয়ে আসা হয়, সেই লক্ষ্যে তিনি নিজেই বিভিন্ন অফিসারদেরকে নিয়ে খাল খনন কর্মসূচি পালন করেন। খাল খননের ফলে দেশের বিভিন্ন অঞ্চল বন্যার আওতা থেকে মুক্ত হয়। এছাড়া আরো উল্লেখযোগ্য অবদান হলো তিনি রেখেছেন সকল দলের অংশগ্রহণে রাষ্ট্রপতি এবং জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান এবং জাতীয় সংসদের ক্ষমতা বৃদ্ধি করেছিলেন উনি। বিচার বিভাগ এবং সংবাদপত্রের স্বাধীনতা ফিরিয়ে দিয়েছিলেন উনি। দেশে কৃষি বিপ্লব ঘটিয়েছিলেন, গণশিক্ষা বিপ্লব ঘটিয়েছিলেন, শিল্প উৎপাদনে বিপ্লব শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আমলে হয়েছিল। আপনারা জানেন সেচ ব্যবস্থা সম্প্রসারণের লক্ষ্যে স্বেচ্ছাশ্রম এবং সরকারি সহায়তা সমন্বয় ঘটে 1400 খাল খনন এবং পুনঃখনন করেছিলেন। গণশিক্ষা কার্যক্রম প্রবর্তন করে অল্প সময়ে 60 লক্ষ মানুষকে অক্ষর জ্ঞান করেছিলেন উনি। গ্রামাঞ্চলে আপনি জানেন শান্তি শৃঙ্খলা রক্ষার সহায়তা প্রদান এবং গ্রামোন্নয়ন কার্যক্রমে অংশগ্রহণের জন্য গ্রাম প্রতিরক্ষা বাহিনী, যাকে আমরা বিডিপি বলি, ঘটনা এবং গ্রামাঞ্চলে চুরি ডাকাতি রাহাজানি বন্ধ এবং হাজার হাজার মাইল রাস্তা নির্মাণ তার পক্ষে করা সম্ভব হয়েছিল। 27,500 পল্লী চিকিৎসক নিয়োগ করে তিনি গ্রামীণ জনগণের চিকিৎসার সুযোগ বৃদ্ধি করেছিলেন এবং নতুন নতুন শিল্প কারখানা স্থাপনের ভিতর দিয়ে অর্থনৈতিক বন্ধ্যত্ব দূরে করেছিলেন। কলকারখানায় তিনি 3 শিফট চালু করে শিল্প উৎপাদনে বৃদ্ধি করেছিলেন। কৃষি উৎপাদন বৃদ্ধি এবং দেশকে খাদ্য রপ্তানি পর্যায়ে উন্নীতকরণ তার আমলে হয়েছিল। যুবকদের উন্নয়নের জন্য তিনি যুব উন্নয়ন মন্ত্রণালয়, মহিলাদের উন্নয়নের জন্য মহিলা বিষয়ক মন্ত্রণালয় সৃষ্টির মাধ্যমে দেশের উন্নয়ন কর্মকাণ্ডে যুবক এবং নারী সমাজকে সম্পৃক্ত করেছিলেন। ধন্যবাদ শহীদুজ্জামান কাকু। আমরা 30 সেকেন্ডের মধ্যে আর 2-1টা কথা বলবো। ধর্ম মন্ত্রণালয়কে প্রতিষ্ঠা করে সকল মানুষের স্ব ধর্ম পালনের সুযোগ সুবিধা বৃদ্ধি করেছিলেন। বিজ্ঞান প্রযুক্তি মন্ত্রণালয় সৃষ্টি করে প্রযুক্তির ক্ষেত্রে অগ্রগতি সাধন করেছিলেন এবং তৃণমূল পর্যায়ে আজকে যে টপিকস, তৃণমূল পর্যায়ে গ্রামীণ জনগণকে স্থানীয় প্রশাসন ব্যবস্থা উন্নয়ন কর্মকাণ্ডে সম্পৃক্ত করুন এবং সর্বনিম্ন পর্যায় থেকে দেশ গড়ার কাজে নেতৃত্ব করার লক্ষ্যে গ্রাম সরকার প্রতিষ্ঠা তারই অবদান। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে আসন লাভ, এটা তারই অবদান। 3 সদস্য বিশিষ্ট আল কুদস কমিটিতে বাংলাদেশের অন্তর্ভুক্তি, এটা তার অবদান। দক্ষিণ অঞ্চলীয় সার্ক প্রতিষ্ঠার উদ্যোগ, এটা তার অবদান। বেসরকারি খাতে উদ্যোগকে তিনি উৎসাহিত করেছেন। জনশক্তি রপ্তানি, তৈরি পোশাক, হিমায়িত খাদ্য, হস্তশিল্পী সহ সকল অপ্রচলিত পণ্যের রপ্তানি তার উন্মোচন তিনিই করেছিলেন। শিল্প খাতে বেসরকারি বিনিয়োগের পরিমাণ বৃদ্ধি এবং বিনিয়োগ ক্ষেত্রে সম্প্রসারণ তিনিই করেছিলেন। ডাক্তার 1 মিনিটে 1 সেকেন্ডে আমি শেষ করব। ডাক্তারদের সবচেয়ে বড় সংগঠন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন, সংক্ষেপে বিএমএ, উনার অবদান। ডাক্তারদের উচ্চ শিক্ষার জন্য প্রতিষ্ঠান করেছেন বাংলাদেশ কলেজ অফ ফিজিশিয়ান অ্যান্ড সার্জন, সংক্ষেপে বিসিপিএস বলে, জিয়াউর রহমান হাতের করা। সেখান থেকে ডাক্তার সাহেবরা বিষয় ভিত্তিক উচ্চতর এফসিএস ডিগ্রি লাভ করেন। সবচেয়ে বড় কথা, জিয়াউর রহমান সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম সংযোজন করেন। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ শহীদুজ্জামান কাকুন। আপনি দর্শক কথা বলছিলেন আমাদের শহীদুজ্জামান কাকুন। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান যে বিশ্বাস একটি চেতনার নাম। দর্শক আপনারা প্রশ্ন করতে পারেন, আমাদের আজকে যারা দুজন অতিথি আছে আপনারা আপনাদের প্রশ্ন করতে পারেন। আমি চেষ্টা করব আপনার আজকের অতিথিরা আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আমি দেখতে পাচ্ছি কিশোরগঞ্জ থেকে বিভিন্ন জন প্রশ্ন করছিলেন। শহীদুজ্জামান কাকুন ভাইকে এমপি হিসেবে দেখতে চাই বা শুভেচ্ছা জানাচ্ছেন। আপনাদেরকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। পাশাপাশি আরেকটি ধন্যবাদ দিচ্ছি আজকে দর্শকদের।
এবং যারা আজকে প্রচার দলের এই আয়োজনের সাথে থেকে আমাদেরকে সাহস জুগিয়েছেন, স্পন্দন জুগিয়েছেন, আমাদেরকে বিশ্বাস জুগিয়েছেন, আজকে আমাদের এই পেজের লাইক সংখ্যা 1,10,00,000 ভিউয়ারে আমরা পৌঁছেছি। আপনাদেরকে অভিনন্দন জানাই আমাদের সাথে থাকার জন্য। আগামী দিনে আপনাদের সাথে থেকে ইনশাআল্লাহ আমরা অনেক দূর যাব সেই বিশ্বাস রাখছি। তো দর্শক, আপনারা জানেন আমাদের কথা বলছিলেন শহীদুজ্জামান কাকন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। 1971 সালে যে 26শে মার্চ যার ঘোষণার মধ্য দিয়ে এই জাতি পেয়েছিল একটি দিশা, সেই মানুষটি 1977 সালে রাষ্ট্রপতি হয়। তারপরে 1978 সালে জাতীয়তাবাদী দল বিএনপি নামক দলটি প্রতিষ্ঠা করেন। সেই থেকে স্বল্প সময়ে যে কথাটি বলছিলেন আমাদের কাকন ভাই, সেটা হচ্ছে কৃষি বিপ্লব, খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা, গণতন্ত্র, সমাজনীতি, অর্থনীতি, গ্রাম সরকার, খাল খনন, ক্ষমতার যে বিকেন্দ্রীকরণ, শিশুর যুব উন্নয়ন, খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা, সবকিছু মিলিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একটি অনন্য নাম। তো জনাব মুজাহিরুল ইসলাম, আপনার কাছে প্রশ্ন রাখছি, তিনি মাত্র শাসনভারের দায়িত্ব পেয়েছিলেন মাত্র 3.5 বছরের মতো। সেই মানুষটি এত অল্প সময়ে এদেশের আজকে সবচেয়ে তরুণ সমাজের হৃদয় স্থান করে নিয়েছেন। সেই মানুষটি আজকে 85তম জন্মবার্ষিকীতে আপনার পক্ষ থেকে আপনার দর্শকদের উদ্দেশ্যে কি বলতে চান, একটু ছোট্ট করে? জি জনাব মুজাহিরুল ইসলাম, ফ্লোরিডা বিএনপির সম্মানিত আহ্বায়ক কমিটির সদস্য। জি আসসালামু আলাইকুম। আমি প্রথমে ধন্যবাদ জানাই প্রচার দলকে, যে প্রচার দল না থাকলে বর্তমান এই অবসরকালে মিডিয়াগুলো যেভাবে সরকারের দাবিদারি করতেছে এবং আমাদের বিএনপির কার্যক্রম প্রচার ও অন্যান্য দিক দিয়ে আমরা পিছিয়ে পড়ছি। দল এই সময় একটা অন্যরকম প্রচার দলকে ধন্যবাদ। এখন কোন বিকল্প জাতীয়তাবাদী দলদের জন্য, এবং আমি ধন্যবাদ জানাচ্ছি সঞ্চালনায় যিনি আছেন নুরুজ্জামান হীরা, বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক, আমাদেরকে এই অনুষ্ঠানে সুযোগ দেওয়ার জন্য। এবং এখানে উপস্থিত বিজ্ঞ মানুষ, সুইডিশ সরকারের অর্থনীতিবিদ, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল এর উপদেষ্টা এবং কিশোরগঞ্জ 2 আসনের মনোনয়ন প্রার্থী এবং সুইডিশ সরকারের অর্থনীতিবিদ জনাব শহীদুজ্জামান কাকন। তো উনি মূলত বাংলাদেশের জাতীয়তাবাদ এবং বহুদলের সম্পর্কে উনি সব। তো আমি না করে আমি বল, জিয়াউর রহমান সাহেবের জন্ম না হলে হয়তো আমি দল করতাম না বা করার সুযোগ হতো না। আমি অবশ্যই জিয়াউর রহমান সাহেবের 85তম জন্মদিনে উনার মাগফিরাত কামনা করছি এবং উনার সুযোগ্য সন্তান আমার নেতা, আমাদের নেতা জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য কামনা করছি এবং আমাদের 3বারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা করছি। তো আমি যেটা বলবো, জিয়াউর রহমান সাহেব এমন কোনো দিক নেই যে উনি সে কোনো অবদান ছিল না। উনি গ্রাম থেকে শুরু করে শিল্প, কলকারখানা, অর্থনৈতিক দিক দিয়ে এবং তথ্য প্রযুক্তি সব দিক দিয়ে উনি বিশাল উন্নয়ন সাধন করেছেন। এবং উনি না এলে আমরা বাংলাদেশে রাজনীতির যে নতুন ধারা এটা দেখতাম না। উনি রাজনীতিতে যোগ্য নেতৃত্ব নিয়ে এসেছেন। এজন্যই আমরা আজ বাংলাদেশে অনেক উন্নয়ন দেখাচ্ছি। নাহলে বাংলাদেশের রাজনীতি হয়তো এতদূর অগ্রসর হতো না এবং জ্ঞানী গুণী লোক, জ্ঞানীর আগমন এই রাজনীতি হতো না। তো আমি এই জন্য জিয়াউর রহমান সাহেবকে শ্রদ্ধা ভরে স্মরণ করে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। তো আমি আপনাকে বলবো, আপনি এখন আমাদের শহীদুজ্জামান কাকন ভাইকে কিছু বলার জন্য বলতে পারেন। দর্শক, আপনারা দেখছিলেন ভয়েস অফ ডেমোক্রেসি। আমাদের প্রতিদিনের যে আয়োজন, আজ বিষয় ধরা হয়েছে তৃণমূলের বিএনপি। আমরা আজকে দুজন অতিথি আছে, একজন হচ্ছে দিনাজপুরের মাটি ও মানুষের
নেতা, আরেকজন হচ্ছেন কিশোরগঞ্জের নেতা। আমরা দুজনের কাছ থেকে আজকে তৃণমূল বিএনপির অবস্থা, তৃণমূলের নেতাকর্মীদের কর্মকাণ্ড এবং আগামী দিনের ভবিষ্যৎ কর্মকাণ্ড নিয়ে আমরা কথা বলবো। আমরা একটু যেতে চাই তাহলে আজকে তৃণমূলের যে কর্মকাণ্ড নিয়ে জনাব শহীদুজ্জামান কাকন, আপনার কাছে একটু যেতে চাই। আমরা জানি যে আপনি থাকেন, বিদেশে আছেন দীর্ঘদিন যাবত। তো আপনি বিদেশে থেকেও কিভাবে তৃণমূলের সাথে, যে রাজনীতির সাথে সম্পৃক্ত আছেন, সেই কর্মকাণ্ডকে কিভাবে পরিচালনা করছেন, এতে আপনার কোনো সমস্যা হচ্ছে কিনা, বা তৃণমূলের সাথে আপনার যোগাযোগটা কেমন যাচ্ছে, সেই বিষয়ে যদি একটু দর্শকদের উদ্দেশ্যে আপনি বলতেন। প্রশ্নটি করার জন্য আপনাকে ধন্যবাদ। এখানে আমি একটা কথা আগে বলতে চাই, আমি একটা রাজনৈতিক পরিবারের সন্তান। আমার দাদা অ্যাডভোকেট মুসলিউদ্দিন আহমেদ প্রাদেশিক পরিষদের সদস্য ছিলেন, এবং আমার পিতা অ্যাডভোকেট নুরুজ্জামান চানমিয়া সাহেব কয়েকবার জাতীয় সংসদের সদস্য ছিলেন, এবং উনি শুধু জাতীয় সংসদের সদস্য নয়, কিশোরগঞ্জ জেলার প্রথম যে কিশোরগঞ্জ জেলা হওয়ার পর প্রথম যে মেয়র উনি নির্বাচিত হয়েছিলেন, এবং উনি কিশোরগঞ্জ উকিল বাড়ির দীর্ঘদিন সভাপতি ছিলেন। এবং আমি নিজে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ 2 কটিয়াদি পাখন্দা থেকে বিএনপির মনোনয়ন প্রাপ্ত ছিলাম। একজন সাচ্চা জাতীয়তাবাদী হিসেবে বিএনপি আমার অন্তঃপ্রাণ। বিদেশ থাকি বলেই আমি তৃণমূলের সাথে সংযুক্ত নই, এটা স্রেফ অনেকের ভুল অনুমান। আমি বিদেশ থেকেই তৃণমূলের সাথে যোগাযোগ রাখছি। মামলা হামলায় তৃণমূলের নেতাকর্মীদের আইনি সহায়তা দিচ্ছি আমার পার্সোনাল উকিলদের মাধ্যমে। তাছাড়া পঙ্গুত্ব বরণকারী নেতাকর্মীদের আর্থিক সহায়তা করি। এছাড়াও নিয়মিত তৃণমূলের নেতাকর্মীদের সাথে আমার ফোনে যোগাযোগ করা হয় এবং তাদের সুখ দুঃখের অংশীদার থাকি, এবং যথাসম্ভব তাদেরকে উৎফুল্ল রাখার চেষ্টা করি। আমি সর্বদাই তৃণমূলের সাথে আছি। বিদেশে যারা আমার প্রবাসী ভাইরা আছেন তাদের সাথে নিয়মিত টেলিকনফারেন্স করছি, কারণ আমার রেমিটেন্স যোদ্ধা প্রবাসী ভাইদের আমাদের অর্থনীতি একটা মূল চালিকা শক্তি। একজন অর্থনীতি বিষয় হিসেবে আমি একটা ছোট্ট ডেটা আপনাদেরকে দিব। জি, গত নভেম্বরে শুধু আমার এই প্রবাসী ভাইরা 260,87,00,000 মার্কিন ডলারের রেমিটেন্স পাঠিয়েছেন। সব মিলিয়ে 1 জানুয়ারি থেকে 10 ডিসেম্বর পর্যন্ত সময়ে এই বাংলাদেশের 2,050 কোটি ডলার অর্থাৎ 1,74,250 কোটি টাকার সমমানে রেমিটেন্স পাঠিয়েছে আমার প্রবাসী রেমিটেন্স যোদ্ধা ভাইরা, যা 2019 সালের পুরো সময়ের চেয়ে প্রায় 12% বেশি। এর আগে এক বছরে বাংলাদেশের এত রেমিটেন্স আর কখনো আসেনি। 2019 সালে রেমিটেন্স এসেছিল 1,833 কোটি ডলার পাঠিয়েছিলেন আমার প্রবাসী ভাইরা রেমিটেন্স হিসাবে। রেমিটেন্স প্রবাহ চাঙ্গা থাকায় ইতিবাচক অবস্থায় রয়েছে আমাদের বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা রেজাল্ট। এটা আমাদের রেমিটেন্স যোদ্ধা প্রবাসী ভাইদের অবদান। করোনাকালীন সময়ে আমার নেতা জনশহীদুজ্জামান কাকন একটু আপনার এলাকার আপনার নেতা কর্মীদের সমস্যা বা দলীয় যে কর্মসূচি গুলো হয় সেগুলা কিভাবে আপনি দূরে থেকে পালন করছেন, বা সমস্যা আছে কিনা, বিভিন্ন কমিটি নিয়ে আপনার এলাকার সাথে সম্পৃক্ততা, এই বিষয়গুলো যদি একটু দর্শকদের উদ্দেশ্যে, বা অনেকেই প্রশ্ন করছেন বা অনেকেই আপনাকে স্বাগতম জানাচ্ছেন আপনার এলাকা থেকে, আমরা দেখতে পাচ্ছি কমেন্টসে, যে এই বিষয়গুলো যদি একটু বলতেন। আমি করোনাকালীন সময়ে আমার নেতা বাংলার 17 কোটি মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক তারেক রহমানের নির্দেশে আমি তৃণমূলের সাথে নিয়ে মানুষকে সচেতনতা করা সহ মাস্ক, লিফলেট বিতরণ সহ আমার নির্বাচনী এলাকায় প্রতিটি ইউনিয়নের, প্রতিটি গ্রামের, প্রতিটি ওয়ার্ডের অনেক পরিবারকে আমার পক্ষ থেকে ত্রাণ পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি। এছাড়া অসংখ্য অসহায় তৃণমূল আমার এলাকার নেতাকর্মীদের পরিবারকে আর্থিক সহায়তা করি। সর্বোপরি সকল সংকটে আমি তৃণমূলের পাশে ছিলাম, আছি, এবং ইনশাল্লাহ ভালোভাবে ভবিষ্যতেও থাকবো। আমি একটা জিনিসে বিশ্বাস করি, তৃণমূলই জাতীয় রাজনীতির প্রাণ বলে আমি মনে করি। আপনার দ্বিতীয় প্রশ্নটা কি ছিল, যে আমার এলাকায় সমস্যা বা জাতীয় কর্মসূচি পালন, বা আপনি অবশ্য কথা আপনি কিছুটা চলে এসেছে, আপনার তাদের হামলা মামলা এইসব বিষয়। জি আচ্ছা,
আর অথবা আপনি যে হয়তো জানতে চাইতেছেন তৃণমূলে আমার এলাকায় কোনো বিভেদ আছে কিনা, থাকলে এটা নিরসন হ্যাঁ, করার জি ভূমিকা, এই ধরনের কিছু জি হয়তো আপনি জানতে চাইতেন। জি দেখেন, জি জি বিএনপি বাংলাদেশের একটি সর্ববৃহৎ রাজনৈতিক দল। সব দল, মত, বর্ণ, ধর্মের মানুষ এটাতে আছে। নেতৃত্বের প্রতিযোগিতা থাকবে। একটি বড় দলের তৃণমূলের ছোটখাটো গ্রুপিং থাকতেই পারে। ব্যাপার হলো জি সবাই দলীয় সিদ্ধান্তে এক কিনা। আমি বলবো গ্রুপিং বলতে এখন যা আছে সেটা তেমন কিছু না। আমরা এসব নিরসনে কাজ করছি এবং দলীয় সিদ্ধান্তে তৃণমূল ঐক্যবদ্ধ। আর গ্রুপিং বলতে আমি বলবো এই মুহূর্তে কিছু গ্রুপিং বলতে কিছু নাই, বরং স্বৈরাচার এবং ফ্যাসিবাদ সরকার হটাতে তৃণমূল ইস্পাত কঠিন ঐক্যবদ্ধভাবে আছে আমার এলাকায়, ইনশাল্লাহ। ধন্যবাদ শহীদুজ্জামান কাকন। আমরা আপনার কাছে আবার আসছি। দর্শক, আপনারা দেখছিলেন ভয়েস অফ ডেমোক্রেসি, আমাদের যে সাপ্তাহিক আয়োজন প্রতি মঙ্গলবার আমাদের তৃণমূলের বিএনপি অর্থাৎ বিএনপির তৃণমূলের বিভিন্ন সমস্যার সমাধান কর্মসূচি, বিভিন্ন বিষয় নিয়ে আমরা সে অঞ্চলের অতিথিদের সাথে, জনপ্রতিনিধিদের সাথে বা সম্পৃক্ত নেতাদের সাথে আমরা কথা বলি। আমাদের আপনারা জানেন যে জাতীয়তাবাদী প্রচার দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জনাব আকবর হোসেনের গ্রন্থনা আমাদের এই ভয়েস অফ ডেমোক্রেসিটি প্রতি মঙ্গল এবং শনিবার প্রচারিত হয়। দর্শক, আমরা যাচ্ছি, আমাদের আরেকজন অতিথি আছেন জনাব মুজাহিরুল ইসলাম। জনাব মুজাহিরুল ইসলাম, আমরা জানি আপনি দিনাজপুর 2 আসনে গত একাদশ সংসদ নির্বাচনে আপনি প্রার্থী হয়েছিলেন দিনাজপুর 2 থেকে। আপনি থাকেন হচ্ছে ফ্লোরিডা, বিএনপির আহ্বায়ক কমিটির সম্মানিত সদস্য। আপনার কাছে প্রায় একই কোশ্চেন নিয়ে আসছি যে আজকে আপনি বাইরে থেকেও তৃণমূলের সাথে কিভাবে যোগাযোগ রাখছেন, বা এই যে তৃণমূল গত 12 বছর 13 বছর হামলা মামলা মোকদ্দমা বিভিন্ন বঞ্চনা লাঞ্ছনার শিকার হচ্ছে, এই জিনিসগুলো আপনি দূরে থেকে কিভাবে অনুধাবন করেন বা সমস্যা নিরসনের জন্য আপনি কিভাবে কাজ করছেন? দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে, বিগত আন্দোলন সংগ্রামে আপনার কি ভূমিকা ছিল আপনার সেই নির্বাচনী এলাকার সাথে? যদি এই বিষয়টি একটু আজকের আপনার দল, আপনার তৃণমূল বা দর্শকদের উদ্দেশ্যে একটু জানাতেন, জনাব মুজাহিরুল ইসলাম। আমাদের দিনাজপুর হলো বিপি ঘাঁটি প্রমাণিত হলো। আবার আমাদের শ্রদ্ধেয় জাহাঙ্গীর ভাই পরপর 3বার নির্বাচিত হলেন মেয়র হিসেবে। তো আমাদের বিরল বছরগঞ্জে বিএনপি তৃণমূল কর্মীরা বেশ হতে পারে তৎপর। তারা এখনো যদিও অবৈধ সরকার ক্ষমতায়, কিন্তু তারা ভয়ে ভীতি উপেক্ষা করে তারা এখনো আন্দোলন, সময় মতো বিক্ষোভ, যখন যা উপর থেকে নির্দেশ আসে তা চালিয়ে যাচ্ছে। তো আমাদের বিরলে হলো 12টি ইউনিয়ন এবং একটি পৌরসভা, এবং সে বচাগঞ্জে সেটা হলো 6টি ইউনিয়ন পৌরসভা। তো প্রতিটিতে 9টি করে ওয়ার্ড রয়েছে। তো আমাদের আমি এখান থেকে প্রতিটি ওয়ার্ড বা ইউনিয়ন পর্যায়ে বা পুরো পর্যায়ে থানা পর্যায়ে যেসব নেতা কর্মীরা আছেন তাদের সাথে প্রতিনিয়ত কথা বলছি। তো কারো হয়তো অনেকেই তো মামলায় জড়িত, না অনেকে নামে মামলা, তো অনেকেই হয়তো মামলা চালাতে পারছে না। আমি যতটুকু সাধ্য মতো আমি ওদের সহায়তা করি, আর্থিক সহায়তা, এবং যখন উপর থেকে যা নির্দেশ আসে যে বিক্ষোভ কর্মসূচি পালন করা, এই ব্যাপারে আমি ওনাদের সাথে কথা বলি এবং ওনাদেরকে উৎসাহ দিই, বলি যে যান আপনারা বিক্ষোভ কর্মসূচিতে যান। অনেকে হয়তো থানা পর্যায়ে অংশগ্রহণ করে, অনেকে জেলা পর্যায়ে চলে যায়। প্রতিনিয়ত সব কর্মী নেতা সবার সাথে আমার সুদৃঢ় যোগাযোগ বন্ধন রয়েছে। আমি প্রতিদিন এমন কোনো দিন যার সাথে 15-20 নেতা কর্মীর কথা হয় না। সবসময় আমার সমস্যা শুনতেছি, যতটুকু পারি সহায়তা করতেছি, সেটা জেলা পর্যায়ে 2 থানায়, এভাবে কার্যক্রম চলতেছে আমাদের। জি জি, জনাব মুজাহিরুল ইসলাম, আপনি বলছেন যে আপনি দূরে থেকেও যদি ভালোবাসা টান বা দক্ষতা থাকে, তৃণমূলের সাথে আপনার কন্টিনিউ যোগাযোগ হচ্ছে এবং তৃণমূলের তাদের ভাষণা, তাদের ইচ্ছে বা তাদের পরিবারের সাথে সবকিছুই আপনার কন্টিনিউ আছে। আমরা সেটাই দেখতেছি, আসলে তৃণমূল হচ্ছে যে কোনো সংগঠনের প্রাণ। আর সেই তৃণমূলকে শক্তিশালী করার জন্য আর তৃণমূলকে সামনে এগিয়ে নেওয়ার জন্য, কারণ আগামী দিনে আমাদের এই যে গণতন্ত্রহীনতা, আমাদের যে বাক স্বাধীনতাকে যদি আমরা উদ্ধার করতে হয়, তাহলে তৃণমূলের শক্তিকে কাজে লাগাতে হবে এবং তাদের মনে স্পৃহা জায়গা আমাদের সব সময় রাখতে হবে। তো সেজন্য তাদেরকে সাথে নিয়ে আমাদের আগামী দিনে আগাতে হবে। তো আগামী দিনে আন্দোলন সংগ্রামে আপনি কি ধরনের ভূমিকা রাখতে পারবেন বলে আপনি বিশ্বাস রাখছেন আপনার সেই এলাকার নেতাকর্মীদের সাথে? কে, আমি নাকি মুজাহিদ ভাই?
যে আমি মুজাহিদুল ইসলাম ভাইয়ের কাছে সংক্ষেপে জানতে চাই। মুজাহিদুল ইসলাম ভাই, জনাব মুজাহিদুল ইসলাম ভাই, আপনি শুনছেন? কোশ্চেনটা করবে, আমি শুনতে পারিনি। কোশ্চেনটা হচ্ছে আজকে শুনতে আমাদের যে পারিনি, গণতন্ত্র, যে আজকে আমাদের যে গণতন্ত্রহীনতা, বাক স্বাধীনতা কোনো কিছুই না, একেবারে অনুপস্থিত। যে বহুদলীয় গণতন্ত্র দিয়ে গিয়েছিলেন আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যে মানুষটি গণতন্ত্রের জন্য লড়াই করে একটি একটি সুন্দর বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করে গেছিল, অথচ আজকে আমরা দেখছি যে রাজতন্ত্র, আমরা দেখছি এখন এক তন্ত্র, যে অটোক্রেসি আজকে চালু হচ্ছে। সেটা যদি উত্তরণ ঘটাতে হয়, তাহলে যে তৃণমূলের প্রাণ আছে তাদেরকে উজ্জীবিত করতে হবে সবসময়। তাদেরকে উজ্জীবিত করার মাধ্যমে আমাদের যে বাক স্বাধীনতা, গণতন্ত্রকে ফিরিয়ে আনতে হবে। তো আপনি দূরে থেকেও তাদের সাথে এই যে আন্দোলন সংগ্রামের সম্পৃক্ততা, সেটাকে কিভাবে এগিয়ে নিতে পারবেন বলে বিশ্বাস রাখেন, জনাব মুজাহিদুল ইসলাম? আমরা, আমি বললামই, আমি অন্যান্য জেলার কথা বলতাম পারলেও আমাদের বিরল পচাগঞ্জ বা তথা দিনাজপুরের খবর জানি। তো আমাদের তৃণমূল বেশ সক্রিয়, যে কোনো সময় যে কোনো ডাকে সাড়া দিতে প্রস্তুত। যদি এমন কোনো পরিস্থিতি আসে যে গণ আন্দোলনে যেতে হবে, আমাদের বিরল পচাগঞ্জ তথা দিনাজপুরের তৃণমূল কর্মীরা সবসময়। তো আমি মনে করি যে এই সরকারের পতনের জন্য যদি কোনো অভ্যুত্থানের প্রয়োজন পড়ে, আমাদের বিরল পচাগঞ্জ তথা দিনাজপুরের তৃণমূল বিএনপির কর্মীরা সদা জাগ্রত এবং সবসময় আন্দোলনে যাওয়ার জন্য প্রস্তুত, এবং আমরা সফল কাম হব, এটুকু আমার বিশ্বাস। ধন্যবাদ মুজাহিদুল ইসলাম। দর্শক, আপনারা দেখছেন ভয়েস অফ ডেমোক্রেসি। প্রতি মঙ্গলবার এবং শনিবারের যে আমাদের আয়োজন, আজকে বিষয় ধরা হয়েছিল তৃণমূলের বিএনপি। কথা বলছিলেন আমাদের সম্মানিত তরুণ প্রজন্মের দুজন রাজনীতিবিদ, জনাব শহীদুজ্জামান কাকন, বিশিষ্ট অর্থনীতিবিদ সুইডিশ সরকারের, এবং আমাদের জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সম্মানিত উপদেষ্টা এবং কিশোরগঞ্জ 2 আসনের যিনি একাদশ সংসদ নির্বাচনে এমপি প্রার্থী ছিলেন। আরেকজন অতিথি কথা বলছিলেন মুজাহিদুল ইসলাম, ফ্লোরিডা বিএনপির সম্মানিত আহ্বায়ক কমিটির সদস্য এবং আন্তর্জাতিক উপকমিটি প্রচার দলের সদস্য। উনি কথা বলছিলেন বিভিন্ন বিষয় নিয়ে, খুঁটিনাটি তৃণমূলের সংগ্রাম, আন্দোলন, সমস্যা সবকিছু নিয়ে। তো আমরা একটু যাচ্ছি আমাদের আরেকজন অতিথি শহীদুজ্জামান কাকন, আপনার কাছে যাচ্ছিলাম একই প্রশ্নটি যদি আপনার কাছেও জানতে চাই, যে ভোট ডাকাতি নিরসন তথা এই যে সরকারের একনায়কতন্ত্রের যে রূপ বা স্বৈরাচারী যে সরকারের বিরুদ্ধে ভবিষ্যৎ যে আন্দোলন সংগ্রাম, এতে আপনার কি ভূমিকা হবে, বা আপনি কিভাবে আপনার এলাকার জনগণের সাথে আপনি ভূমিকা রাখতে পারবেন বলে বিশ্বাস করছেন? 90-এর আমি একটু অতীত টেনে আনছি। 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন থেকে শুরু করে এখন পর্যন্ত বিএনপির প্রতিটি আন্দোলন সংগ্রামে নিজেকে ওতপ্রোতভাবে জড়িত রেখেছি। 90-এর যে আমি 90-এর ডাকসু নির্বাচনে মুজিব হল ছাত্র সংসদের ভিপি ছিলাম এবং আমি মুজিব হল ছাত্র দলের সভাপতি ছিলাম। আমাদের 90-এর ছাত্র নেতাদের আন্দোলনের ফলে স্বৈরাচার এরশাদ সরকারের পতন হয়েছিল। ছাত্র রাজনীতি থেকে শুরু করে এখন পর্যন্ত অনেকবার কারা নির্যাতন করেছি। আপনারা জানেন 5 জানুয়ারি 2014 সালে যে ভোটারবিহীন অটো সিলেকশন নির্বাচনের প্রতিবাদে সারা দেশে যে অসহযোগ আন্দোলনের দানাবাদে, সেখানে আমি মাঠে থেকে আন্দোলন সংগ্রামে ছিলাম। আমার নেতৃত্বে কটিয়াদের পাখুন্দা যে আন্দোলন হয়েছিল, সে কারণে আমাদের অনেক নেতা কর্মীদের কারাবরণ করতে হয়েছিল। এমনকি মিছিলে পুলিশের টিয়ার গ্যাস, রাবার বুলেট খেয়ে তৃণমূল নেতাকর্মী সহ আমি আক্রান্ত হই এবং আমি আহত হই। তখনকার পেপার এবং টিভি চ্যানেলে এটা শিরোনাম হয়েছিল। তৎকালীন হরতালের সময় পাখুন্দের পুলের ঘাট বাজারে আমার নেতৃত্বে সর্বোচ্চ হরতাল পিকেটিং অনুষ্ঠিত হয়েছিল। প্রায় 3 মাস কার্যত আমার এলাকা অচল ছিল। আপনারা জানেন আমাদের এলাকা একটি সেন্সিটিভ এলাকা। এখানে রাষ্ট্রপতি আব্দুল হামিদ সাহেবের এলাকা এবং আমাদের আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আশরাফ সাহেবের এলাকা। এই এলাকাটা এমনি একটু সেন্সিটিভ, তারপর আমরা প্রায় 3 মাস কার্যত এলাকা অচল করে রেখেছিলাম। তৃণমূলকে সাথে নিয়ে আন্দোলন সংগ্রামে মাঠে থেকেছি এবং দেশকে স্থবির করে দিতে পেরেছিলাম। গণতান্ত্রিক আন্দোলনের সাফল্য ব্যর্থতা থাকবেই, যদিও আমরা আন্দোলনের ফসল তখন ঘরে তুলতে পারিনি। তবে আমি বলবো এটা একটা দলীয় ঐক্য, কার্যক্রম এবং শক্তিমত্তা প্রদর্শন তথা ফেসিবাদী সরকারের বিরুদ্ধে
জনগণকে এক কাতারে নিয়ে এসেছিল। আন্দোলন সংগ্রাম বিএনপির মতকে ভয় পায় বলেই ভোট ডাকাত সরকার 2018 সালের তথাকথিত মিডনাইট ইলেকশন করে জনগণকে ধোঁকা দিয়েছিল। এখন তথাকথিত মিডনাইট ইলেকশনের কারণে বাংলার আপামর জনতা এই ফ্যাসিবাদী হাসিনা সরকারকে ভোটচোর বলে অভিহিত করে। এটাও আমাদের আন্দোলনের একটি ফসল হিসাবে আমি বলতে চাই। জনগণকে আমরা মেসেজ দিতে পেরেছি এই ভোট ডাকাত সরকার কিভাবে তাদের উপর জগদ্দল পাথরের মতো চেপে বসেছে। এখন জনগণকে সঙ্গে নিয়ে ভবিষ্যতে আন্দোলন সংগ্রামের মাধ্যমে এই ভোট ডাকাত হাসিনা সরকারকে আমরা ক্ষমতা থেকে হটাবো ইনশাল্লাহ। দল মনোনীত কয়েকটি ইলেকশন করেছি, কিন্তু ফ্যাসিবাদী সরকারের নির্লজ্জ নির্বাচনে কমিশনের কারচুপির কারণে আমার পাশকে তারা হরণ করে নিয়ে যায়। নির্বাচন করাটাও আমাদের আন্দোলনের একটি অংশ ছিল। আর গত 18 সালের তথাকথিত মিডনাইট ইলেকশনও দল আমাকে মনোনীত ধানের শীষে প্রার্থী করেছিল। এটা আমাদের আন্দোলনের একটা অংশ এবং আমি সবসময় দলের সিদ্ধান্তে অটল। দল যে সিদ্ধান্ত দিবে ভবিষ্যতে ইনশাল্লাহ সেই সিদ্ধান্তে আমরা ঝাঁপিয়ে পড়ব। জি, ধন্যবাদ শহীদুজ্জামান কাকন। আমরা একটু যাচ্ছি আমাদের আরেকজন অতিথি মুজাহিদুল ইসলাম, আপনার কাছে যাচ্ছি। আপনি আগামীতে গত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আপনি আপনার এলাকাতে দিনাজপুর 2 আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ছিলেন। আগামীতেও আশা করছি আপনি সেখানে যাবেন। তো আপনি মনোনয়ন প্রত্যাশী আরো তো অনেকেই আছে, আপনি নিজেকে কেন সেখানে যোগ্য মনে করছেন, বা বর্তমানে যে স্থানীয় যে সরকার নির্বাচনে পৌরসভা নির্বাচন হচ্ছে, সেখানে আপনার কি ধরনের ভূমিকা? দুটি প্রশ্ন আমি আপনাকে করেছি জনাব মুজাহিদুল ইসলাম। একটি হচ্ছে আপনি ভবিষ্যতে মনোনয়ন প্রত্যাশী, আপনার এলাকা থেকে আরো অনেকেই চায়, তো আপনি কেন আপনার নিজেকে যোগ্য মনে করবেন? এবং দ্বিতীয়ত হচ্ছে এখন যে পৌরসভা নির্বাচন চলছে সেখানে আপনার ভূমিকা কি আপনার এলাকার সাথে, তৃণমূলের সাথে? এই বিষয়টি যদি একটু আজকে দর্শকদের উদ্দেশ্যে জানাতেন। সাম্প্রতিক পৌরসভা ইলেকশন নিয়ে বলি। দিনাজপুর যেটা হয়ে গেল, তো জাহাঙ্গীর ভাই উনি পরপর 3বার, সাথে আমাদের মাসুদ ভাই উনি জেলা যুব দলের সেক্রেটারি, ও বিউটি আপা উনি হলেন জেলা মহিলা দলের সেক্রেটারি, উনিও পরপর 3বার নির্বাচিত হলেন। তো আমাদের বিএনপি থেকে যেসব প্রার্থীরা ছিলেন সবার সাথে আমার যোগাযোগ ছিল, ওনাদের সাথে বলেছি, সুবিধা অসুবিধা জানার চেষ্টা করেছি। এবং আমাদের যারা বিরল বচাগঞ্জে আমাদের যারা কর্মী রয়েছেন আমি ওনাদেরকে বলেছি তোমরাও যাও বা আপনারা যান, ওনাদের সাথে ক্যাম্পেইনে যোগদান করেন, এবং সবাই তা করেছে এবং আমরা একটা ভালো ফল পেয়েছি। এই সরকারের আমলে পরপর 3বার নির্বাচন হওয়া মেয়র, এটা একটা খেলা, তাই না? এটা অবশ্যই একটা বিশাল বিজয় আমাদের। তো আমি বিরল বচাগঞ্জে নিজেকে কেন প্রার্থী হিসেবে বিবেচনা করছি, এর উত্তরে আমি বলবো, আমরা অতীতে বিরল বচাগঞ্জে অনেক এমপি দেখেছি। বিরল বচাগঞ্জে রাজনীতি কিছুটা মনে হয় যে চৌধুরী পরিবারের অন্তর্ভুক্ত। চৌধুরী পরিবারের বাইরে কোনো নেতা নির্বাচিত হয় না বা নির্বাচনে আসে না, জানি না কেন। চৌধুরী পরিবারের বাইরে লোকেরা রাজনীতি করতে পারে না যোগ্যতা থাকলে। তো আমি চাই, আমি সেদিক চিন্তা করি, কারণ আমি দেখছি যে বিশেষ করে চৌধুরী পরিবারের যেসব নেতারা আমি দেখেছি, আমরা আওয়ামী লীগ বা বিএনপি, ওনারা আত্ম অহংকারে নিজেদেরকে সামাল দিতে পারেন না। কেউ ওনাদের বিরুদ্ধে, ওনাদের গ্রুপ না করলে বলে যে তোমাকে জেলে ঢুকাবো, তোমাকে এই করবো, অনেক ভয়ভীতি দেখায়। এই জন্য কিন্তু আমাদের বিরল বচাগঞ্জে তৃণমূল রাজনীতিতে কিছুটা সমস্যা বর্তমানে। অনেক ভালো নেতা, সাবেক উপজেলা চেয়ারম্যান ওনারা নিষ্ক্রিয় হয়ে আছেন শুধুমাত্র এসব কারণে। মানে একজন জনৈক প্রার্থী গতবার নমিনেশন পেয়েছিলেন, তো উনি নমিনেশন পাওয়াতে উনি ধরে নিয়েছেন যে উনি এখন বড় নেতা হয়ে গেছেন ওখানে। সেজন্য আমাদের বিরলে যে আহ্বায়ক কমিটি রয়েছে বা শ্বেতাবঞ্জে যে বিএনপির কমিটি রয়েছে, কোন অনুষ্ঠান হয় না, অনেক যুগ্ম আহ্বায়করা অনুষ্ঠানে যান না, কারণ তারা গুটিয়ে রেখেছে। কারণ যদি নেতা যদি ওনাদের মূল্যায়ন না করেন, নেতা যদি ওনাদের সম্মান না করেন, তাহলে তো হবে না। তো আমি মনে করি বিএনপি কোনো কারো সম্পদ নয়, রাইট? বিএনপি আমাদের নেতা তারেক রহমান, আমাদের 3বারের সফল প্রধানমন্ত্রী খালেদা জিয়া, ওনাদের দল এটা। আমরা ওনাদের জিয়াউর রহমানের আদর্শে উজ্জীবিত হয়ে এই রাজনীতি করি। তো এই রাজনীতি যে কেউ করতে পারে। এই দুর্দিনে আমার মতো আরো কেউ যদি এগিয়ে আসে,
দলের জন্য, এটা তো সবাই আমাদের নেতা তারেক রহমান ওয়েলকাম করেছেন যে এই দুর্দিনে যারা কাজ করবে তাদেরকে স্বাগতম। আমি মনে করি যে আমি এখানে নমিনেশন পাই বা আমার মতো কাউকে মনে করি নমিনেশন দেওয়া হয়, তাহলে দলের মধ্যে যে অন্তর্কন্দল, তৃণমূলে যে অন্তর্কন্দল, এটা থাকবে না। এবং আপনারা খবর নিয়ে দেখবেন যে কতজন লোক মানে বর্তমান যে কার নেতৃত্ব পছন্দ করে এখানে। আমার সাথে আমি বলতে পারবো কত লোক তারা অপেক্ষায় আছে যে ভাই আপনি কবে আসবেন, আমরা আপনার সাথে রাজনীতি প্রস্তুত। তো আমি এই জন্যই আমি বলবো, যদি আমাদের মতো কেউ আসে, আমরা প্রবাসে থাকি, যেখানে থাকি, দলের উন্নয়ন হবে, দলের মধ্যে যে বিভক্তি বা অন্তর্কন্ত্র এটা থাকবে না। এবং আমরা তো সুইডেন বা আমেরিকা বা রাজনীতি, এখানকার যে সরকার সিস্টেম, আমরা এখানে যা দেখেছি, এটা যদি বাংলাদেশে প্রয়োগ করতে পারি, দুর্নীতি বলে কোনো কিছু থাকবে না। এখন মনে করেন যে এমপি ক্ষমতায় বা তার কাছে চাকরির জন্য গেলে কি করে, যে 2 লাখ 5 লাখ বা 10 টাকা দাও তারপর চাকরি। কিন্তু আমরা যদি নমিনেশন পাই, আমরা যদি এমপি হই, আমরা এলাকার যে যোগ্য ছেলেদের কোনো পয়সা লাগবে না চাকরির জন্য, শুধু লেখাপড়ায় টিকবে, আমরা সুপারিশ করব, তার চাকরি হয়ে যাবে। আমি মনে করি আমাদের মতো লোক যদি নমিনেশন পায়, অবশ্যই এলাকার তথা দেশের উন্নতি হবে এবং একটা গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে। ধন্যবাদ। জি, ধন্যবাদ মুজাহির ইসলাম। দর্শক, আপনারা দেখছিলেন ভয়েস অফ ডেমোক্রেসি। কথা বলছিলেন বা শুনছিলাম আমরা তৃণমূলের বিএনপি অবস্থান, বিভিন্ন পরিবেশ পরিস্থিতি সম্পর্কে আমাদের দুজন অতিথি কথা বলছিলেন। আমরা একটু যাচ্ছি এবার শহীদুজ্জামান কাকন আপনার কাছে। আপনারা উভয়ই তৃণমূলের সাথে সম্পৃক্ত আছেন, দীর্ঘদিন রাজনীতি করছেন, এলাকার জনগণকে সাথে নিয়ে আছেন। তো এই কাজ করতে গিয়ে আপনাদের তৃণমূলে অনেক সময় ত্যাগীদেরকে মূল্যায়ন করা হয় না, এ ধরনের একটি সচরাচর এ ধরনের নালিশ সবসময় আমরা শুনতে পাই বা আসে, বা গণমাধ্যমে অনেক সময় ঢালাভাবে প্রচারিত হয়। তো আপনি কি মনে করছেন, এ ধরনের কোন সমস্যা আপনার এলাকা আছে কিনা? থাকলে সেটা আপনি কিভাবে ত্যাগীদেরকে মূল্যায়ন করেন, এই বিষয়টি আপনার কাছে জানবো। দ্বিতীয় বিষয়টি যেটা জানবো যে একই বিষয় যে পৌরসভা নির্বাচনে আপনার এলাকার পরিস্থিতি সম্পর্কে যদি আপনার এলাকার দর্শকদের উদ্দেশ্যে একটু জানাতেন, জনাব শহীদুজ্জামান কাকন। ধন্যবাদ রাজনৈতিক বিশ্লেষক হিরাকি। আপনি অনেক সমসাময়িক বিষয়ে অনেক ভালো প্রশ্ন করতেছেন, যেটা আসলে তৃণমূল নেতারা জানতে চায়। প্রথম যে প্রশ্নটা সেটা জবাব দেই। বিএনপি তথা পুরা বাংলাদেশ এখন খুব একটা ভালো সময় পার করছে না, একটা খুব খারাপ সময় পার করছে। একটা লুটতরাজ সরকার মানুষের নাগরিক অধিকার কেড়ে নিয়েছে। এই মুহূর্তে ত্যাগীদের দলীয় পদে পদায়ন ব্যাপকভাবে প্রয়োজন, সেটা আমি মনে করি। আমার এলাকায় বিএনপির ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল সহ সকল কমিটিতে সর্বোচ্চ ত্যাগীদের যথাযথ মূল্যায়ন করা হচ্ছে, যারা বিগত আন্দোলন সংগ্রামে অগ্রণী ভূমিকায় ছিলেন এবং মামলা হামলার শিকার হয়েছিলেন, এবং এখনো দল ঘোষিত সকল কার্যক্রমে তাদের উপস্থিতি সর্বত্র বিরাজমান। এইসব ত্যাগী নেতাদের আমরা মূল্যায়ন করার চেষ্টা করছি। সোজা বাংলায় যদি আমি বলতে চাই, তৃণমূলে এলাকার সর্বক্ষেত্রে ত্যাগীদের মূল্যায়ন করা হচ্ছে এবং আমরা ত্যাগীদের ব্যাপারে খুবই আন্তরিক। একটা জিনিস আপনারা মনে রাখবেন, তৃণমূলই রাজনীতির প্রাণ। ত্যাগী কর্মী মূল্যায়িত হলেই দলীয় কার্যক্রম বেগবান হবে। আমরা এই বিষয়ে অনেক আন্তরিক। আমাদের নেতা তরুণ তুর্কি তারেক রহমান এখন বিভাগীয় টিম করে দিয়েছেন। বিভাগীয় টিম প্রতিটি উপজেলায় কর্মী সম্মেলন করে তৃণমূলের থেকে ত্যাগী নেতাদের মূল্যায়ন করার চেষ্টা করছেন, এবং তারেক রহমান সেটাকে, এবং বিভাগীয় টিম প্রতিনিয়ত তারেক ভাইকে রিপোর্ট দিচ্ছেন এবং তারেক ভাই কঠোর মনিটরিং করছেন প্রতিটি কমিটির ব্যাপারে। আপনারা জানেন আমাদের বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, উনি সমন্বয় রাজনীতি, সহনশীলতার রাজনীতি, সমঝোতার রাজনীতি, বহুদলীয় গণতন্ত্রের রাজনীতিতে বিশ্বাস করতেন। তিনি উন্নয়নের কর্মকাণ্ডে তৃণমূলের মানুষের অংশগ্রহণে বিশ্বাস করতেন, কঠোর শৃঙ্খলায় বিশ্বাস করতেন। তিনি নিজেকে দুর্নীতির ঊর্ধ্বে রাখার বিশ্বাস করতেন। তিনি তরুণ এবং মেধাবী রাজনীতিকে আগ্রহী করার চেষ্টা করতেন। সব মিলিয়ে তিনি সেনাপতি থেকে রাষ্ট্রনায়ক হয়েছিলেন।
তিনি বন্দুকের যোদ্ধা থেকে একজন কুদালের কর্মী হয়ে কিভাবে দেশ গড়ার প্রাণান্ত চেষ্টা করেছেন আপনারা সবাই জানেন। তারই সুযোগ্য উত্তরসূরি আমার নেতা, আমাদের প্রাণপ্রিয় নেতা তারেক রহমান, তারই সুযোগ্য নেতৃত্বে সবসময় ত্যাগী কর্মীদের মূল্যায়ন করার চেষ্টা করছেন। এখন আসা যাক বর্তমান স্থানীয় নির্বাচনে আমার এলাকার বিভিন্ন প্রসঙ্গ। জি, এর আগে যদি জনাব শহীদুজ্জামান কাকন, এক ভাই, এক দর্শক আমাদের জানতে চেয়েছেন, মাহবুব আলম নামে একজন দর্শক জানতে চেয়েছেন যে বিএনপি কোন পথে হাঁটছে। 42 বছর 43 বছরের এই রাজনৈতিক দলটি আজকে কোন পথে হাঁটছে, অবৈধ সরকারকে প্রতিহত করার কিভাবে করা যায় সে বিষয়ে একটু ব্যাখ্যা চেয়েছে মাহবুব আলম ভাই। তার এই প্রশ্নের প্রেক্ষিতে যদি আপনি ছোট্ট করে একটু জানাতেন। মাহবুব আলম সে কিশোরগঞ্জ জেলা প্রচার দলের সংগ্রামী সভাপতি। সে অত্যন্ত মেধাবী এবং তরুণ ছাত্র নেতা, দলের জন্য অনেক পরিশ্রম করেন। প্রচার দল কিশোরগঞ্জ জেলার প্রতিটি উপজেলায় আমার মনে হয় কমিটি আছে। মাহবুবের কথাই প্রসঙ্গে আমি অল্প কথায় যে জিনিসটা বলতে চাই, মাহবুব তুমি জানো এখন বাংলাদেশের প্রতিটা মানুষ অনুধাবন করছে তাদের উপর কি পরিমাণ জগদ্দল পাথর চেপে বলছে। খুন, ধর্ষণ, ভোটাধিকার হরণ এমন কোনো কর্ম নয় এই ফেসিবাদী সরকার করছে না। সকল মানুষকে নিয়ে তৃণমূলকে সম্পৃক্ত করে আগামীতে এই ভোট ডাকাত সরকারকে হটানোতে আমরা অগ্রণী ভূমিকা পালন করব তোমাদের সকলকে নিয়ে। দল যে কঠিন সিদ্ধান্ত নিবে তাতে আমি তৃণমূলকে সাথে নিয়ে কাজ করবো ইনশাল্লাহ। দেখেন কয়দিন ধরে মিডিয়া পার আলোড়ন হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক থেকে 1,62,000 কোটি টাকার হিসাব মিলাতে পারছে না, যা দেশ থেকে পাচার হয়ে গেছে। আবার অনেকে কষ্ট করে বিদেশ থেকে টাকা বাংলাদেশে পাঠাচ্ছে, আর এই লুটেরার দল বাংলাদেশকে টাকা বিদেশ থেকে পাচার করছে। এইগুলো দেশের অর্থনীতির জন্য কতটুকু ভয়ঙ্কর। আমাদের জনগণকে সাথে নেই, এই লুটেরা সরকারকে ক্ষমতা থেকে হটাতে হবে। টেনে নেমে নামানোর জন্য জনগণের সরকার, আইনের শাসন এবং জবাবদিহিতামূলক শাসন ব্যবস্থা ফিরে আনতে আমরা তৃণমূলকে ঐক্যবদ্ধ করতে হবে। দেখুন এই পৃথিবীতে, দেখুন মাহবুব আমি তোমার উদ্দেশ্যে বলছি, এই পৃথিবীতে সত্য মিথ্যা, ন্যায় অন্যায়ের দ্বন্দ্ব অনাদিকাল ধরে চলে আসছে। বিশ্বের বিভিন্ন দেশে সামাজিক এবং রাজনৈতিক ক্ষেত্রে যেসব কল্যাণমূলক ব্যবস্থা প্রবর্তন হয়েছে তার কোনোটাই কিন্তু একদিনে হয়নি। দিনের পর দিন নানা সংঘাত, ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে ধীরে ধীরে এগুলো পত্তন ঘটেছে। আর কায়েমি স্বার্থবাদীরা সবসময় চেয়েছে জনগণের ত্রুটি চেপে ধরতে, বিবিধ কৌশলে বিভ্রান্ত করে তাদেরকে তাদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করতে। তবে একটি কথা মনে রাখবেন, ইতিহাসের বিভিন্ন পাকে দেখা যায় মানুষের চক্ষু যখন উন্মোলিত হয়, মানুষ যখন জেগে উঠে, সকল ষড়যন্ত্র চক্রান্ত খড়কুটার মতো ভেসে যায়। এভাবেই পৃথিবী আজকের পর্যায়ে এসেছে, এভাবেই এগিয়ে যাবে পৃথিবী। তবে এই যুদ্ধ কখনোই শেষ হবে না মাহবুব। যতদিন এই পৃথিবী থাকবে, চন্দ্র সূর্যের উদয়াস্ত থাকবে, গণতন্ত্রের এই অগ্নি পরীক্ষার এই যুদ্ধ চলতেই থাকবে। আমি অবৈধ শেখ হাসিনা সরকারকে বলে দিতে চাই, আপনার ইতিহাস থেকে শিক্ষা নিন। আপনাদের এই কর্তৃত্ববাদী মানসিকতায় আইনের অবৈধ প্রয়োগ এবং ক্ষমতার অপব্যবহার অসহিষ্ণুতার লক্ষণ। আর সরকার তখনই অসহিষ্ণুতা হয় যখন সে বুঝে তার শাসন ব্যবস্থায় মারাত্মক রকম গলদ দেখা দিয়েছে, যেমনটি আমরা দিব্য চোখে দেখতে পাচ্ছি শেখ হাসিনার শাসন ব্যবস্থায় মারাত্মক রকম গলদ দেখা দিয়েছে। আমি আরেকটি কথা বলতে চাই মাহবুবের প্রসঙ্গে। জুলিয়ান ব্যান্ডা নামে একজন ফরাসি উপন্যাসিক এবং দার্শনিক ছিলেন। তিনি নানান রকম বই লিখেছেন। তিনি সম্ভবত সবচেয়ে বেশি বিখ্যাত হয়েছিলেন তার একটা বিখ্যাত বই দ্য বিট্রিয়াল বাই দ্য ইন্টেলেকচুয়াল। আর 1927 সালে এই বইটি প্রকাশিত হয়েছিল। এই বইয়ে ব্যান্ডা তার আগের কয়েক দশকের এবং সেই সময়কার পাবলিক ইন্টেলেকচুয়াল ভূমিকা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। তিনি নানা রকম উদাহরণ দিয়ে প্রমাণ করার চেষ্টা করেছেন যে ইন্টেলেকচুয়ালরা তাদের নানা রকম অনৈতিক, রাজনৈতিক এবং পেশিগত স্বার্থের কারণে সমাজে তেমন কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারছে না। এখন মাহবুব তোমার মনে হচ্ছে এ তো আমাদের বাংলাদেশের এই স্পষ্ট প্রতিচ্ছবি। অনেক দীর্ঘ সময় হয়ে গেছে যখন বাংলাদেশের সত্যিকার অর্থে বুদ্ধিজীবীরা আক্ষরিক অর্থেই বুদ্ধিজীবী হয়েছিলেন। এদেশে পাবলিক ইন্টেলেকচুয়ালদের অনুবাদ করা হয় বুদ্ধিজীবী হিসাবে। কায়িক বুদ্ধিজীবী মানে কি? কায়িক পরিশ্রমের বাইরে বুদ্ধি জ্ঞান বিক্রি করে জীবিকা অর্জন করে আমরা তাকে বুদ্ধিজীবী বলতে পারি।
বুদ্ধিজীবী বলতে আমরা যদি পাবলিক ইন্টেলেকচুয়াল বুঝিয়ে থাকি, তবে দীর্ঘকাল আমাদের দেশে সেটার একটা বড় শূন্যতা দেখা যায়। একটি সমাজে পাবলিক ইন্টেলেকচুয়াল অতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমি পাবলিক ইন্টেলেকচুয়াল এবং সাংবাদিক যারা আছেন তাদেরকেও এই সমাজ গঠনে এগিয়ে আসার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। জি, ধন্যবাদ শহীদুজ্জামান কাকন। আশা করি মাহবুব তোমার প্রশ্নের উত্তর পেয়েছো। জি, ধন্যবাদ শহীদুজ্জামান কাকন, অত্যন্ত চমৎকার ভাবে আপনি বিষয়গুলো তুলে ধরছেন। আরেক ভাই আমাদের তারিফ মাহমুদ, মেবি জি মেবি উনি বিরল এবং এই যে বোসাগঞ্জ নিয়ে কি পরিকল্পনা রয়েছে, আমাদের আজকের অতিথি মুজাহিরুল ইসলাম ভাইয়ের কি পরিকল্পনা রয়েছে, যদি সংক্ষিপ্ত আকারে এই দর্শক এই ভাইয়ের প্রশ্নের উত্তরটি আপনি একটু সংক্ষিপ্ত আকারে দিতেন। এবং পাশাপাশি আপনাকে আরেকটি প্রশ্ন রাখি, আপনি জাতীয়তাবাদী প্রচার দলের আন্তর্জাতিক উপকমিটির সদস্য, তো আপনার এই প্রচার দল নিয়ে আপনার ভাবনাটা কি, বা কি ধরনের চিন্তা করছেন, যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটু জানাতেন। সরি, জি জনাব মুজাহিরুল ইসলাম। আমি একটু ইন্টারাপ্ট করছি। সাংবাদিক হীরা, আপনি ওই যে স্থানীয় নির্বাচন ওই মুজাহিদ ভাই বলার পরে ওই প্রসঙ্গে আমি আসবো আবার। জি ঠিক আছে, জি জি মুজাহিরুল ইসলাম ভাই, জি আপনি। যে মাহবুব ভাইয়ের প্রশ্নের উত্তর প্রসঙ্গে আমি বলবো যে বিএনপি সঠিক পথেই আছে। কারণ আমাদের বিএনপি যে আন্দোলনে যাবে, বিএনপির তো মুসলিম নেতাকর্মী জেলে, অনেকেই গুম হয়ে আছে, তো আমাদের সুযোগ খুঁজতে হবে। আমরা তো শুধু আন্দোলনের নামলেই আমরা বিজয় লাভ করব না, এজন্য আমাদের বুঝে শুনে আগাতে হবে। এবং বিএনপি সঠিক পথেই আছে। অনেকেই অনেক কিছু বলেছে আগে যে বিএনপি হয়ে যাবে, বিএনপির অস্তিত্ব থাকবে না এই সরকারের আমলে, কিন্তু আমি তো মনে করি বিএনপি একটি কর্মীও কমেনি, বরঞ্চ বিএনপির কর্মীরা আরো শক্ত হয়েছে, শক্তিশালী হয়েছে। তারা যদি কখনো গণ আন্দোলনে যায়, গণ অভ্যুত্থানে যায়, তারা বিজয় না নিয়ে ঘরে ফিরবে না। 90-এর গণ অভ্যুত্থান আমরা দেখেছি, রাইট? তো আমি এই জন্যই বলবো বিএনপি সঠিক পথেই আছে। এখন এই সরকারকে উপকার করতে হলে, এই সরকারকে আপনার পরাজিত করতে হলে আমাদেরকে সবাইকে সংগঠিত হতে হবে, আমাদের প্ল্যান পরিকল্পনা করতে হবে। এবং আমরা তারিক মাহমুদ ভাই আপনার কিশোরগঞ্জ থেকে একটি প্রশ্ন করেছিলেন, আপনার বিরল এবং যে বোচাগঞ্জ নিয়ে আপনার পরিকল্পনা যদি সংক্ষিপ্ত আকারে তারিক মাহমুদ ভাই জানতে চেয়েছেন আপনার কিশোরগঞ্জ থেকে, যদি এই প্রশ্নটি ছোট্ট আকারে একটু বলতেন জনাব মুজাহিরুল ইসলাম ভাই। বিরল বোচাগঞ্জ নিয়ে আমার ভবিষ্যৎ পরিকল্পনা হলো, যদি আমি নমিনেশন পাই, যদি আমার নেতা আমাদের নেতা আমাকে পছন্দ করে এবং আমাকে যোগ্য মনে করেন, আমি বিরল বোচাগঞ্জের রাজনীতিতে এমন কিছু করব যে ভবিষ্যতে সেই ধারা রাজনীতি বিরল বোচাগঞ্জে চলবে, যেটা মানুষ কোনো চিন্তা করেনি। আমরা নমিনেশন না পেলে কি করবেন না? নমিনেশন না পেলে কি করবেন না? না পাই তাহলে নমিনেশন পাবে কাজ করব, আমরা দলের হয়ে কাজ করব, আমাদের দলের সিদ্ধান্তই সিদ্ধান্ত, এটাই। আমি এটুকু মনে করব, আমার যা প্ল্যান আছে বিরল বোচাগঞ্জে করার জন্য, অতীতে কোনো এমপি প্রার্থী, এমপি প্রতিনিধি বা কোনো মন্ত্রী কখনো এটা করেননি। আমি তো বললাম আগে যে কেউ যদি লিখিত পরীক্ষায় টিকে আমাদের সময়ে কোনো পয়সা লাগবে না চাকরির জন্য, আমরা তদবির করে আমরা চাকরি দেব। কারণ পয়সাটা তো খাই নেতা পিএস, ওই রাজনীতি করবো না আমরা। সুইডেন, আমেরিকা, ইউরোপের মতো পরিষ্কার গণতন্ত্র প্রতিষ্ঠিত করব, এলাকার উন্নয়ন করব, এলাকার লোকজনকে আমার কাছে ঢাকায় আসতে হবে না। আমি এলাকার লোক যে ভাই আপনার সমস্যা কি, আপনাদের সমস্যা বলেন আমাকে, কারণ তারাই আমাকে নির্বাচিত করেছে বা করবে। তো আমি সেই জন্য আমি মনে করি যে বিরল বোচাগঞ্জে আমার কোনো বিকল্প নেই। বিরল বোচাগঞ্জ বিএনপিতে যদি মনে করেন আপনার কি বলা যায় অন্তর্কন্তর শেখাতে হয়, যদি নেতা কর্মীদের মূল্যায়ন করতে হয়, এলাকার উন্নয়ন করতে হয়, দলের উন্নয়ন করতে হয়, তাহলে আমার মতো বা আমাদের কাকুন ভাইয়ের মতো লোক আমাদের প্রার্থী হিসাবে দিতে হবে। তাহলেই দেখবেন যে আপনার দলের উন্নতি হবে, দেশের উন্নতি হবে, এলাকার উন্নতি হবে। জি 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 মুজাহিরুল ইসলাম, আপনার কাছে আরেকটি প্রশ্ন ছিল। আপনি প্রচার দলের আন্তর্জাতিক উপকমিটির সদস্য বটে, আপনার প্রচার দল নিয়ে আপনার কোনো পরিকল্পনা আছে কিনা, বা থাকলে একটু যদি দর্শকদের উদ্দেশ্যে ছোট আকারে কিছু বলতেন। প্রচার দল আমাদের কথা প্রচারই প্রসার, তো প্রচার দল সেই কাজটাই করছে, প্রসার ঘটাচ্ছে কার? আমাদের জাতীয়তাবাদী শক্তি, জাতীয়তাবাদী দলে।
বর্তমানে যে ইলেকট্রনিক মিডিয়া গুলো রয়েছে সবাই তো দালাল। এমন কোন জি মিডিয়া আপনি দেখাতে পারবেন না যে তথ্য দিচ্ছে। সব সব সম্পাদকরা মনে করেন আর সরকারের কাছে টাকা পাচ্ছে আর সরকারের গান গাচ্ছে। শুধুমাত্র প্রচার দলই আমি বলবো একটা প্রতিষ্ঠান। প্রচার দল এমন একটা দল যে দল কারো মনে করেন নিঃস্বার্থভাবে কোনো কোনো অর্থের বিনিময় নয়, নিঃস্বার্থভাবে কাজ করে যাচ্ছে। এবং আমাদের এই বিএনপির এই দূর প্রচার দল না থাকলে আমি মনে করব আমরা অনেক পিছিয়ে পড়তাম। এই দেন আপনার পৌরসভা নির্বাচন, আপনার মেয়র নির্বাচন, কারা প্রচার করতেছে? সব প্রচার দল। এজন্য কি পৌরসভার মেয়র সাহেব কোনো প্রচার দলকে টাকা দিয়েছেন বা ঢাকার মেয়র প্রার্থী টাকা দিয়েছেন? আমি তো মনে করি না। তাহলে প্রচার দল যেভাবে আগাচ্ছে আমাদের নেতা তারেক রহমান সাহেব বলবো, আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব যে প্রচার দলের উন্নয়নের জন্য প্রচার দলের অনেক খরচ আছে, আপনারা সহায়তা করুন, আপনার দল থেকে কিছু ফান্ড দিন। আমি জানাবো মানে এই অনুষ্ঠানে আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দকে, আমাদের নেতা জনাব তারেক রহমানকে। ধন্যবাদ। ধন্যবাদ। ধন্যবাদ মুজাহির ইসলাম ভাই। আমরা যাচ্ছি একেবারেই, আমরা দর্শক অনুষ্ঠানের শেষ পর্যায়ে আছি। আমরা একটু যাচ্ছি আমাদের আরেকজন অতিথি, যিনি বিশিষ্ট একজন অর্থনীতিবিদ, সুইডিশ সরকারের যিনি অর্থ নিয়ে কাজ করেন। আসলে আপনার কাছে এই মূলত এই প্রশ্নটি আমি রাখছি। আপনিও প্রশ্নটি বলেছেন অবশ্যই বিষয়টি। গত 5 বছরে বাংলাদেশ ব্যাংকের হিসাবে 1,62,000 যে কোটি টাকা গায়েব হয়ে গিয়েছে। আমরা 6 থেকে 10টি পদ্মা সেতু করা সম্ভব হতো আমাদের, সেটি যদি সঠিকভাবে মিস ইউজ না হতো। তো আজকে স্বাধীনতার 50 বছরে আমরা পৌঁছেছি, আমরা সুবর্ণ জয়ন্তী পালন করতে যাচ্ছি। আজও আমাদের এই দুর্নীতি, আজও গণতন্ত্র, আজও ভোটাধিকার খুঁজছি। তো এই যে 50 বছরের বাংলাদেশের সবকিছু আজ অনুপস্থিত, যে জন্য 1971 সালে আমরা যুদ্ধ করেছিলাম, সেই ভোটাধিকারের জন্য, সে ন্যায্য অধিকারের জন্য, আজও সেটা করছি 50 বছর পরে। তাহলে এই স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী আমরা পালন করার জন্য সব দলগুলো উঠে পড়ে লেগেছে। তাহলে এই যে আমাদের প্রাপ্তি, এই যে প্রত্যাশা, তো এইটার সাথে এই যে সুবর্ণ জয়ন্তী পালন করা আজকের দিনে আমাদের কতটা শোভনীয়, সবকিছুকে অনুপস্থিত রেখে এই বিষয়টি সম্পর্কে আপনার ভাবনা কি? এই বিষয়টি যাওয়ার আগে অনেক দর্শক শ্রোতা জানতে, কিশোরগঞ্জ যে পৌর নির্বাচন নিয়ে কিছু বলার জন্য অনেক দর্শক জানতে চেয়েছেন। আমি কি এই বিষয়ে প্রথম কিছু বলবো? জি জি জি, ছোট্ট আকারে যদি। জি শিওর। দেখেন, সারা দেশে যে স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে, এটা দলের জন্য তথা তৃণমূলের জন্য বিরাট একটা অগ্নি পরীক্ষা। নির্বাচনকে আমরা আন্দোলন হিসেবে নিচ্ছি। আমাদের এলাকার সকল আসনে মেয়র কাউন্সিল নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থীদের আমি সর্বাত্মক আমার কর্মী বাহিনী এবং দিয়ে ওদেরকে সাহায্য করে যাচ্ছি। এবং দেখেন, কিশোরগঞ্জ পৌর নির্বাচন যেটা হয়ে গেল, বিএনপির মনোনীত প্রার্থী ইসরায়েল মেয়াকে আমি সর্বোচ্চ সাপোর্ট দিয়েছি। যদিও গত 16 তারিখে অনুষ্ঠিত এই নির্বাচনে প্রশাসন নির্লজ্জ ভূমিকায় ছিল এবং 28টি কেন্দ্রের একটি ভোট কেন্দ্র স্থগিত রেখে নৌকার পার থেকে 514 ভোটে এগিয়ে রাখা হয়েছে। তাও আন্দোলনের ক্ষেত্র হিসেবে এটাও আমাদের একটা বড় অর্জন। আমার আগামী 30শে জানুয়ারি আমার নির্বাচন এলাকা কটিয়াদী পৌরসভা নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী দিলীপ খানের পক্ষে আমার নেতা কর্মী এবং ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল কাজ করে যাচ্ছে এবং তাদের সবাইকে আমি সর্বাত্মক সহযোগিতা করে যাচ্ছি। সর্বপ্রতি তৃণমূলে আমার এলাকায় আমি যোগাযোগ রাখছি, দল মনোনীত মেয়র কাউন্সিল সকলকে আমার কর্মী বাহিনীতে সাহায্য করছি এবং সর্বাত্মক মানবিক, মানসিক এবং সব ধরনের সহযোগিতা করছি। আপনারা জানেন, দেশের মানুষের গণতান্ত্রিক এবং মৌলিক অধিকার বর্তমান সরকারের নির্যাতন নিপীড়নে একদম ক্ষতবিক্ষত। আইনের শাসন না থাকে ঘরে বাইরে কারণ ন্যূনতম নিরাপত্তা নাই। আমি একটি কথা বলতে চাই, আপনারা সবাই জানেন, আপনাদের হয়তো সবের মনে আছে একমাত্র ধানের শীষে ভোট দেওয়ার কারণে একজন নারীকে ধর্ষিত করা হয়েছিল। 2019 সালে শুরু হয়েছিল পছন্দের এক দলকে ভোট দেওয়ার অপরাধে ধর্ষণের মধ্য দিয়ে। সত্যি সেলুকাস কি এক বিচিত্র দেশে আমরা বসবাস করি। তারপরে সারা বছর ধরে ধর্ষণ কমেনি, সংখ্যার ভয়াবহতা বেড়েছে। আপনারা জানেন, বিরোধী দল, বিরোধী মত, বিরোধী চিন্তার মানুষকে যে কোনো মুহূর্তে ডিজিটাল আইনে গুম করা হচ্ছে। করোনার মধ্যে আপনারা লক্ষ্য করেন, আমাদের ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, বিএনপির অন্যান্য সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের গ্রেপ্তার করা বন্ধ হয়নি। কাকে যে কখন গুম করবে সেটা বলতে পারিনি। আমি স্পষ্ট বলতে পারি, যদি সরকার করোনার মধ্যে ছাত্রদল ছেলেদের গ্রেপ্তার করে, যুবদল ছেলেদের গ্রেপ্তার করে, স্বেচ্ছাসেবক ছেলেদের গ্রেপ্তার করে, আমরা বসে থাকবো না।
আসুক আমাদের উপর করুণার ঝড়, আমরা সবকিছু মেনে নিয়ে রাস্তায় তুমুল আন্দোলন গড়ে তুলবো। আমি আরেকটি ছোট্ট উদাহরণ দিতে চাই। আপনারা দেখেছেন পলি নামের একটি মেয়ে, তার অপরাধ কি ছিল, তার বাবা ছিল বিএনপি সমর্থক, সে একটা সামান্য পোস্ট দিয়েছিল, তাই সেই পোস্ট দেওয়ার অপরাধে রাতের অন্ধকারে আইন শৃঙ্খলা বাহিনী তাকে ডিজিটাল আইনে গ্রেপ্তার করে কারাগারে রেখেছিল। এটা কি একটি গণতান্ত্রিক সরকারের লক্ষণ হতে পারে? এটা একটা সম্পূর্ণ ফ্যাসিবাদী সরকারের লক্ষণ। একটি নির্যাতনকারী, একটি নাশকীয় বাহিনী সরকার ক্ষমতা আছে বলেই আমাদের নারীর কোনো মর্যাদা নেই, মানুষের কোনো নিরাপত্তা নেই, আর বিরোধী দল, বিরোধী মত, বিরোধী চিন্তার মানুষ যে কোনো মুহূর্তে গ্রেপ্তার হতে পারে, গুম হতে পারে। আমি এই সরকারের চন্দ্রনীতির তীব্র নিন্দা জানাই। আমি একটি কথা বলবো এই প্রসঙ্গে, শুধু যদি মার্কিন যুক্তরাষ্ট্রে আপনারা দেখেছেন জর্জ ফ্লয়েডের জন্য সমস্ত কিছু উপেক্ষা করে হাজার হাজার লাখ লাখ মানুষ রাস্তায় নামতে পারে, আমরা সবকিছু উপেক্ষা করে আমাদের দেশ নেত্রী খালেদা জিয়া এবং আমাদের নেতা তরুণ তুর্কি তারেক রহমানের নির্দেশে রাজপথে নামবো ইনশাল্লাহ, এই স্বৈরাচারের পতন ঘটাবো। একটি ছোট্ট উদাহরণ দিতে চাই ছোট। আইনস্টাইন যখন তার আপেক্ষিকতার তত্ত্ব প্রকাশ করেন তখন তিনি কিন্তু ক্লাসিক্যাল পদার্থবিজ্ঞানের প্রচলিত ধারণার বাইরে বিপরীত কিছু কথা বলেন। অনেক পদার্থবিজ্ঞানী সেটাকে তখন ঠিক মতো বুঝতে পারেননি, আবার অনেক পদার্থবিদ্যার এই প্যারাডাইস শিফটিং মেনে নিতে পারছিলেন না। তখন ওই সময় আপেক্ষিকতার তত্ত্বের সমালোচনা করে একটা আলোচিত বই বের হয়েছিল যার শিরোনাম ছিল 100 Shot Against আইনস্টাইন। আইনস্টাইন এই বই সম্পর্কে আইনস্টাইনের মতামত জানতে চাওয়া হলে তিনি এক বাক্যে বলেছিলেন, তিনি যদি ভুল করেন তাহলে সেটি প্রমাণ করার জন্য একজনই যথেষ্ট। আমরা কি আইনস্টাইনের মতো বলতে পারি এই যে স্বৈরাচার হাসিনা সরকার, তার এই সকল উপকর্ম, সকল দুর্নীতি, সকল স্বৈরাচার প্রমাণ করানোর জন্য উনি একাই যথেষ্ট? সর্বপ্রতি এই ফ্যাসিবাদী সরকারের অপশাসনকে ঘুরিয়ে দিয়ে আইনের শাসন, জবাবদিহিতামূলক শাসন ব্যবস্থা ফিরিয়ে দেওয়ায় বিএনপি তথা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মেইন ফোকাস এখন। এটা করতে হবে সর্বমতের মানুষকে, তৃণমূলকে নিয়ে ঐক্যবদ্ধ হওয়ার মাধ্যমে। এটাই আমাদের এখন বড় চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জকে আমরা তৃণমূল নেতাদের নিয়ে উঠতে যাব ইনশাল্লাহ। ছোট্ট আকারে শুধু এখন আমি যে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী সে প্রসঙ্গে বলবো। আপনারা জানেন স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর উদযাপনের দ্বার প্রান্তে এখন দেশ। ইতিহাসের এমন একটি সন্ধিক্ষণে আমরা আমাদের এবারে স্বাধীনতা দিবসটি প্রাসঙ্গিকতায় যুক্ত হয়েছে নানা মাত্রা, নানা তাৎপর্য। জাতির চূড়ান্ত বিজয়ের দুর্লভ মুহূর্তগুলো নতুন প্রজন্মের ইতিহাসবোধ নির্মাণে নতুন উপাদান, নতুন দর্শন হাজির করছে। একটি মুক্ত সমাজ গঠনের সংকল্পে বাঙালির এই উত্থাপনে একটা খুব স্বাভাবিক ঘটনা ছিল না তখনকার সময়ে। স্বাধীনতার ইতিহাস বিকৃত হচ্ছে, জনগণের ভোটাধিকার লুণ্ঠিত হচ্ছে, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে বাংলাদেশের গণতন্ত্র অনুপস্থিত। এইসব সবকিছুই তরুণ প্রজন্মের কাছে তুলে দেওয়ার জন্য আমাদের প্রাণপ্রিয় সংগঠন বিএনপির স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে এত বেশি আয়োজন। আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন, প্রবল পরাক্রমশালী বিশ্ব শক্তির মদতপুষ্ট এই পাকিস্তান রাষ্ট্রের বিরুদ্ধে একটি ধারাবাহিক নিয়মতান্ত্রিক আন্দোলন দীর্ঘপথ পাড়ি দেওয়া কিন্তু সহজ সাধ্য ছিল না। শহীদ জিয়ার স্বাধীনতার ঘোষণা, মুক্তিযুদ্ধের নেতৃত্বে সুসংগঠিত এই সংগ্রাম শৃঙ্খলা, ঐক্য, দৃঢ়তার অনন্য নজির স্থাপন করে আমরা একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র অর্জন করেছি। আজও এটি তর্কাতীতভাবে সত্যি যে বাংলাদেশের জাতীয়তাবাদের প্রবক্তা, বাংলাদেশের অবিসংবাদিত নেতা শহীদ জিয়া রহমানের হাত ধরেই জাতি এই ক্রান্তিকালের এই কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিল। স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার হাজার হাজার বছরের স্বপ্ন সার্থক হয়ে ওঠে। তবে এই বিজয়ের মূল্য আমাদেরকে কম দিতে হয়নি। লোমহর্ষক এই গণহত্যার সাক্ষী হয় দেশ, 30 লাখ নরনারী শহীদ হয়, নির্বিচার দর্শন, লুট, অগ্নিসংযোগ, ধ্বংসযজ্ঞের শিকার হয় আমাদের প্রিয় মাতৃভূমি। মানব সভ্যতার ইতিহাসে এত অল্প সময়ে এত বিভৎস হত্যা লীলার নজির নেই বললে আমার মনে হয় এটা অনেক গবেষক, ইতিহাসবিদ এবং সমাজ বিজ্ঞানী সবাই স্বীকার করবেন। আমার প্রশ্ন হলো, এত ত্যাগের বিনিময়ে আমরা যে অর্জিত স্বাধীনতা 49তম বছর আজ সঙ্গত পাবে ইতিহাসের কাঠগড়ায় দেশ।
বিজয়ের গতি প্রকৃতি, সাফল্য ব্যর্থতা কিংবা রাষ্ট্রের চরিত্র সবকিছুই আজ উন্মুক্ত বিশ্লেষণের টেবিলে। দৃষ্টির বৈচিত্র্য ভাবনার সীমানাকে প্রসারিত করে, চিন্তার নতুন জগৎ সৃষ্টি করে। আমরা যদি রাষ্ট্রের দৃশ্যমান অর্জনের দিকে নজর দিই, অবশ্যই সেখানে স্বস্তির বার্তা খুঁজে পায়। পাকিস্তান নামক যে রাষ্ট্র থেকে এদেশের জন্ম হয়েছিল, সে রাষ্ট্র এখন ক্ষমতার পায় সব শোষকে আমাদের পিছনে। কিন্তু প্রশ্ন হলো, স্বাধীনতার এত বছর পরে মানব উন্নয়ন, নাগরিক সক্ষমতা, শাসন ব্যবস্থা কিংবা মানবাধিকার সব ক্ষেত্রেই আমাদের দেশ অনেক পিছিয়ে। শিক্ষা, স্বাস্থ্য, শিল্প, কৃষি, বিজ্ঞান, প্রযুক্তি, রাস্তাঘাট, ব্যবসা বাণিজ্য, এমনকি প্রাতিষ্ঠানিক সামর্থ্য প্রশ্নে অগ্রগতির নমুনা নেই বলে চলবে। আপনি একটি কথা বলেছেন, দুর্নীতির বিস্তার ঘটেছে, দুর্নীতির বিস্তার ঘটছে, দুর্নীতির দমনে নেই কোনো সাফল্য। আপনারা যারা প্রিন্ট মিডিয়া কাজ করেন, তাদের স্বাধীনতা ঠিক মতো ভোগ করতে পারছেন না। এই বিষয়ে হয়তোবা সবাই একমত, দেশ স্বাধীন না হলে ব্যক্তি, পরিবার কিংবা রাষ্ট্র বা বিশ্ব পরিমণ্ডলে আমাদের যে মর্যাদা, স্বাচ্ছন্দ্য, সক্ষমতা নজির রেখে চলেছি, তা হয়তো কখনোই সম্ভব হতো না। কিন্তু এটাও সত্যি যে একটি বৈষম্যহীন মুক্ত সমাজ গঠনের অব্যাহত আকাঙ্ক্ষার ফসল বাংলাদেশ। জাতি যখন মুক্তির 50 বছর পূর্তির অপেক্ষায় উন্মুখ, স্বাভাবিকভাবে প্রশ্ন আসবে, রাষ্ট্র জনগণের প্রত্যাশা পূরণে কতটুকু সফল হয়েছে। আসলে রাষ্ট্রের যখন পথ চলা আরম্ভ, তখন থেকে বিপত্তি শুরু হয়েছিল। যে জাতি সর্বস্ব ত্যাগ করে হানাদারকে পরাজিত করলো, সেই জাতিকে লড়তে হলো নিজের প্রবৃত্তির সঙ্গে। লোভকে সামলা নিয়ে তাকে হিমশিম খেতে হলো। সদ্য স্বাধীন একটি দেশে এক শ্রেণীর মানুষের নৈতিক খলনে এবং লুটেরা, মতলববাদ, উচ্চ বিশ্বাসী রাজনৈতিক এবং সামরিক বেসামরিক আমলাতন্ত্রের গভীর ষড়যন্ত্রে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিহত হলেন। আমরা আমাদের স্বাধীনতার ঘোষককে হারালাম। আরো কি বলবো এ বিষয়ে? জি, যদি সময় অত্যন্ত ছোট আকারে যদি বলেন। আমি জি, আরো 5 মিনিট বলবো। অন্যদিকে দেশের বাতাসে যখন বসেছিল পোড়ামাটির গন্ধ, ছড়িয়ে ছিটিয়েছিল ভয়ঙ্কর ধ্বংসের চিহ্ন, প্রতিহিংসার আগুনে যখন ভস্ম খাদ্য গুদাম, বাড়িঘর, কলকারখানা, রাস্তাঘাট, বীজ, কালভার্ট, রাষ্ট্রীয় কোষাগার যখন ছিল শূন্য, এমনই একটি ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে 75 পরবর্তী দেশ যখন পুনর্গঠন একাগ্রচিত্ত একটু একটু করে এগিয়ে নিচ্ছিলেন, দৃষ্টি তার স্বপ্নের সীমানা পেরিয়ে সোনার বাংলার স্বপ্ন সৎ কেবলই তাকে হাতছানি দিচ্ছে, এমনই এক সময় ঘটে গেল মানবতার নিষ্ঠুর ট্র্যাজেডি। তখনই উল্টো পথে হাঁটতে শুরু করলো দেশ। জিয়ার হত্যাকাণ্ডের পর যে পরিবর্তনগুলি সমাজ সামনে দীর্ঘ মেয়াদে ছাপ ফেলতে শুরু হলো, তা হলো রাষ্ট্রীয় মদদে অর্থনৈতিকতার অনুশীলন। পেশীয় অন্যায়কে রাষ্ট্রীয়ভাবে ন্যায্যতা দেওয়া হয়। রাজনীতি এবং অর্থনীতির চরিত্র বলতে যেতে লাগলো। রাজনৈতিক ঐতিহ্য এবং বিশুদ্ধকে কালিমা লিপ্ত করার দাম্ভিকতা এলো প্রকাশ্যে। অর্থনৈতিকতাকে প্রশ্রয় দিল। রাতারাতি বড়লোক হওয়ার মানুষের মধ্যে একটা লোভ দেখা গেল। শিক্ষা ও স্বাস্থ্য সেবার এ অসামান্য মুক্তিযুদ্ধের লক্ষ্যকে কক্ষযুক্ত করছে বারবার। এ কথা সত্যি যে দেশের অর্থনীতির আকার বেড়েছে, বাণিজ্যের বিস্তার বেড়েছে, নাগরিকদের সামর্থ্য, আমরা যারা নাগরিক ওদের সামর্থ্য বেড়েছে, ওদের বৃত্তের মালিক হয়েছেন এক শ্রেণীর মানুষ। সবচেয়ে বড় দুঃসংবাদ, এই অর্থের বড় একটা অংশ জমা হচ্ছে বিদেশের বাংলাদেশ ব্যাংকে। একদিকে ধন বৈষম্য বাড়ছে, অন্যদিকে অর্থ পাচার বাড়ছে, যেখানে দেশপ্রেম, ধর্মনীতি, জাতীয়তার বুড়িকে ভীষণ ফাঁপা বলে মনে হয় আমার কাছে। সবচেয়ে মজার বিষয় হইল আমাদের আচরণের ভঙ্গি দুর্বোধ্য সবিরোধিতায় পরিপূর্ণ। রাজনৈতিক মঞ্চে আমরা যেসব দেশের বিরুদ্ধে বিষোদগার, আমাদের একমাত্র পুঁজি বাণিজ্য, চিকিৎসা কিংবা অভিবাসনের সাথে, সেসব দেশে আমাদের সম্ভাব্য গন্তব্য। চরম ভাদের বিদ্বেষ হওয়া সত্ত্বেও চিকিৎসা সেবার জন্য আমাদের ভারত নির্ভরশীলতা আমরা পাশ কাটাতে পারি না। উগ্র ধর্মান্ধতাকেও এদেশের কোনো নাগরিক কেউ টিভি লটারি বা ইউরোপীয় ভিসার লাইন থেকে সরাতে পারছে না। ঠিক যে কোনো দেশের আদর্শিক নৈকট্য আমাদের পাকিস্তান, আফগানিস্তানের উগ্রবাদ কবলিত দেশে অধিবাসী হইতে উদ্বুদ্ধ করে না। আর যারা ধর্মীয় মূল্যবাদের শুদ্ধতায় প্রশ্নে উচ্চ কণ্ঠে, যারা দুর্নীতির বিস্তার নিয়ে কথা বলেন, খুন, ধর্ষণ, অগ্নিসংযোগ নিয়ে কথা বলে না, শুধু শিশু নিগ্রহ, নারী নির্যাতন প্রসঙ্গে নীরব, এমনকি বিদেশে
ধন্যবাদ শহীদুজ্জামান কাকন। আমরা আপনার কাছে আর কোন একদিন ইনশাআল্লাহ বিস্তারিত সবকিছু শুনবো, আপনার কাছে সব বিষয়ে আরো বিস্তারিত জানবো। আমরা একটু শেষ করতে চাচ্ছি জনাব মুজাহিদুল ইসলাম, আপনার কাছে জানতে চাই একটু আপনার এলাকার জনগণের জন্য আপনার এই কোনো কিছু বলার আছে কিনা। আপনি খুব ছোট্ট আকারে যদি একটু আপনার এলাকার জনগণের জন্য আপনার কিছু বলতে চান কিনা জনাব মুজাহিদুল ইসলাম। আবার প্রশ্ন করবেন? জি, আপনার এলাকার জনগণের জন্য জি, আবার করুন। নেতা কর্মীদের জন্য কি আপনার এলাকার জনগণের জন্য বা তৃণমূলের জন্য কিছু বলতে চান কিনা আজকের এই অনুষ্ঠান থেকে, প্রচার দলের এই অনুষ্ঠান থেকে ছোট্ট করে যদি দুই চার বাক্যে কিছু বলতে চান কিনা। আগে একটা কোশ্চেন অ্যান্সার করি। একজন কোশ্চেন মনে হয় যে না, আমি যতটুকু জানি বা বুঝি, তো আমার মনে হয় তার প্রশ্নের উত্তর বলবো বিএনপি অবশ্যই আন্দোলনে যাবে এবং সেটা 2021 সালের মধ্যেই হতে পারে। এবং আরেকজন বলেছেন যে দিনাজপুরে চৌধুরী জমের বাইরে তৃণমূল থেকে নেতা নির্বাচন করতে চায়। তো আমিও আমি জমের বিরুদ্ধে। চৌধুরী জমের কারণে এলাকায় উন্নয়ন হচ্ছে না, সৃষ্টি হয়েছে, তো ওটা ওনার পক্ষে। এবং আমি দিনাজপুর সম্পর্কে এক সংক্ষেপে বলি যে আমাদের জেলা কাউন্সিল হওয়ার কথা জানুয়ারিতেই, তো যেহেতু ইলেকশন হলো তো এই জন্য একটু হয়তো বিলম্ব হচ্ছে। তো আমি আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের নেতা জনাব তারেক রহমান এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দকে বলবো যে আপনারা অতি শীঘ্র যত তাড়াতাড়ি পারেন দিনাজপুরে জেলা কাউন্সিলটা করে ফেলুন। জেলা কাউন্সিল হলে দিনাজপুরে থানা পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে, ওয়ার্ড পর্যায়ে কর্মীরা উজ্জীবিত হবে, কর্মীরা আন্দোলনমুখী হবে, কর্মীরা দলের জন্য কাজ করার জন্য প্রস্তুতি নেবে। তো আমি এটাই বলবো। প্লাস আমাদের থানা পর্যায়ে বিরলম বোচাগঞ্জে ছাত্রদল কমিটি আটকে আছে, আহ্বায়ক কমিটি হওয়ার কথা। তো জেলা কমিটি, জেলা ছাত্রদল যেভাবে কমিটি হয়, জনৈক নেতা তার কিছু ছেলেকে অন্তর্ভুক্ত করার কারণে সেটা আটকে। দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দকে, আমাদের নেতাকে যাতে এ বিষয়ে নজর দেওয়া হয়, যাতে সঠিক ছাত্র নেতা যাতে নির্বাচিত হয়ে আসতে পারে, তাহলে ছাত্র দল সক্রিয় হবে, দলের জন্য কাজ করতে পারবে। আমি এগুলোই আমার বলা হলো আপনার অনুষ্ঠানের মাধ্যমে। ধন্যবাদ মুজাহিদুল ইসলাম, ধন্যবাদ। দর্শক, আপনারা দেখছিলেন ভয়েস অফ ডেমোক্রেসি। প্রতিদিনের আমাদের আয়োজন, জাতীয়তাবাদী প্রচার দলে যে আয়োজন ভয়েস অফ ডেমোক্রেসি, প্রতিদিন নতুন নতুন বিষয় নিয়ে আমরা কথা বলি। আজকে আমরা জানি যে জাতীয়তাবাদী প্রচার দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জনাব আকবর হোসেনের গ্রন্থনায় এবং সার্বিক সহযোগিতা জাতীয়তাবাদী প্রচার দলের সম্মানিত সভাপতি জনাব মাহফুজ কবিরের সর্বাত্মক সহযোগিতায় প্রতি ভয়েস অফ ডেমোক্রেসি প্রতি শনি এবং মঙ্গলবার আমাদের প্রচারিত হয় রাত 9টায়। তো আজকে এমন এক বিষয়, দুজন অতিথি আমাদের উপস্থিত ছিলেন। আমরা অত্যন্ত চমৎকার ভাবে তৃণমূলের এবং জেলার রাজনীতির সাথে সম্পৃক্ত জাতীয় রাজনীতির সবকিছু বিষয়ে আমরা কথা বলেছি। দুজন অতিথি উপস্থিত ছিলেন। আমি আজকে প্রচার দলের পক্ষ থেকে ধন্যবাদ জানাই স্পেশালি যারা শহীদুজ্জামান কাকন, বিশিষ্ট অর্থনীতিবিদ, উপদেষ্টা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল এবং কিশোরগঞ্জের মাটি ও মানুষের নেতা জনাব শহীদুজ্জামান কাকন, আপনাকে ধন্যবাদ জানাই। আরো ধন্যবাদ জানাই মুজাহিদুল ইসলাম, ফ্লোরিডা বিএনপির সম্মানিত আহ্বায়ক কমিটির সদস্য এবং আন্তর্জাতিক উপকমিটি সদস্য জাতীয়তাবাদী প্রচার দল, আপনাকেও, যিনি দিনাজপুর মাটি ও মানুষের সন্তান, আপনাদেরকে ধন্যবাদ জানাই দুজনকে। দর্শক, যে মানুষটি বাংলাদেশের ইতিহাসে গৌরবোজ্জ্বল স্থান করে নিয়েছেন, বিগত 5 দশকের জিয়াউর রহমানের তাৎপর্যমণ্ডিত একজন ব্যক্তিত্ব, যিনি ছিলেন দূরদৃষ্টি সম্পন্ন, দেশপ্রেম এবং সাহসিকতার জন্য তিনি সেই মুক্তিযুদ্ধের দুঃসময়ে স্বাধীনতার যে ঘোষণা এবং মুক্তিযুদ্ধের 9 মাসের যে কুশলতার সৃজনশীলতা এবং বীরত্বের সন্দেহে ভাবে জাতিকে কৃতজ্ঞতার আবদ্ধ করেছিলেন, যিনি আজীবন এদেশের মাটি ও মানুষের সাথে মিশে থাকবেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তার 85তম জন্মবার্ষিকীতে আমরা বিনম্র শ্রদ্ধা জানাই আজকের এই অনুষ্ঠান থেকে এবং রুহের মাগফিরাত কামনা করছি এবং আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করে সেটা প্রার্থনা করছি। দর্শক, আগামী শনিবার দেখা হবে নতুন কোন বিষয়, নতুন কোন অতিথিদের সাথে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। একটা মিনিট কিছু তোমাদের উদ্দেশ্যে বলতে চাই। জি, আমি প্রচার দলের মাহফুজ এবং
আকবর সাহেব যে জি সঞ্চালনা করছেন, এবং সাংবাদিক, জি তুমি রাজনৈতিক বিশ্লেষক, তোমাকে ধন্যবাদ। জি এবং যেসব দর্শক শ্রোতা এখন পর্যন্ত আমাদের সাথে এসে আমাদেরকে লাইক কমেন্ট আমাদেরকে উৎসাহিত করছেন, সবাইকে জি অন্তঃস্থল থেকে ধন্যবাদ। এবং সেই সাথে আজকে যে 85তম আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মশতবার্ষিকী, আমি শুধু সবার কাছে একটি মেসেজ দিতে চাই, এই যে প্রতিপক্ষকে নিশ্চিন্ত করা যে আত্মঘাতী নজির যেন ভবিষ্যতে পুনরাবৃত্তি না ঘটে, তার প্রাতিষ্ঠানিক নিশ্চয়তা রাখতেই হবে। ঘৃণা ও প্রতিহিংসার সংস্কৃতি একটি সম্ভাবনার দেশের ভবিষ্যৎকে যেন মেঘাচ্ছন্ন না করে, সেই জন্য সব রাজনৈতিক দলকে মত পথের ঊর্ধ্বে উঠে শুভবুদ্ধি এবং দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। এটাই হোক আজকের আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 85তম জন্মবার্ষিকী আমাদের সকলের অঙ্গীকার। ধন্যবাদ ধন্যবাদ সবাইকে। দুজন অতিথি, দুজনকে ধন্যবাদ জানাচ্ছি। জি, আসসালামু আলাইকুম।